তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আর্থকুইক বা ভূমিকম্প যে চ্যাপ্টারটা আমাদের ছিল সেই চ্যাপ্টারটার উপরে আমরা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে এই এমসিকিউ গুলো আগের দিনের মতো নয়, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের বলতে পারো বা একটু অন্য টাইপের এমসিকিউ বলতে পারো, যেগুলো নর্মালি তোমার ইউপিএসসি ডাব্লিউবিসিএস বা নেট সেটের যে এক্সাম গুলো হয় সেগুলো তোমাদের এসে থাকে। ঠিক আছে, মেইনলি ধরো অ্যাসারশনিজম টাইপ, মানে হচ্ছে দাবি এবং কারণের বিভিন্ন ধরনের প্রশ্নাবলী যেগুলো রয়েছে বা ট্রু ফলস রয়েছে সেগুলো। ঠিক আছে, এছাড়াও আমরা দেখতে পাবো যে স্তম্ভ মেলানো, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখতে হবে ব্যাপারটা কি রয়েছে। ফার্স্ট দেখো কি রয়েছে, ফার্স্ট কোশ্চেন অ্যাসারশনে রয়েছে পি ওয়েভস আর দ্য ফার্স্ট টু অ্যারাইভ এট এ সিসমিক স্টেশন। কি বলছে? পি ওয়েভস আর দ্য ফার্স্ট টু অ্যারাইভ এট দ্য সিসমিক স্টেশন। তাহলে বলছে পি ওয়েভ কি করে না, আমাদের সিসমিক স্টেশনে অর্থাৎ যেখানে সিসমোগ্রাফ যন্ত্রটা লাগানো রয়েছে, ঠিক আছে, সেখানে আমাদের প্রথম এসে ধাক্কাটা দেয়। ঠিক আছে, ফার্স্ট এটা আমরা জানি সত্য, তাহলে এটা ট্রু। রিজন কি বলছে দেখো, রিজনে পি ওয়েভস আর দ্য ফাস্টেস্ট সেসমিক ওয়েভস এন্ড ক্যান ট্রাভেল থ্রু সলিডস লিকুইডস এন্ড গ্যাসেস। কি বলছে? পি ওয়েভস আর দ্য ফাস্টেস্ট সেসমিক ওয়েভ, মানে সব থেকে দ্রুতগামী তরঙ্গ, এবং এটা কি করে সলিড লিকুইড এবং গ্যাস অর্থাৎ কঠিন তরল গ্যাসীয় তিনটে মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু সে যেতে পারে। তাহলে এটাও সত্য, এটাও সত্য। তাহলে এবারে দেখো অপশনগুলো কি কি রয়েছে। ফার্স্ট বলছে বোথ এ এন্ড আর আর ট্রু, আর বি এরটাও দেখো কি বলছে, বোথ এ এন্ড আর আর ট্রু। বোঝা গেল? কিন্তু তারপরেরটা দেখো কি বলছে, এন্ড প্রথমেরটা বলছে আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেল? কোশ্চেনটা ভালো করে বুঝবে অপশনগুলো। তাহলে এ এবং আর উভয় সত্য, বি এরটাও এ এবং আর উভয় সত্য, কিন্তু প্রথমেরটা বলছে আর কি এ সঠিক ব্যাখ্যা বটে। বলছে হ্যাঁ, আর এবং আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা। আর বি এরটা কি বলছে, আর এর সঠিক ব্যাখ্যা নয়, শুধু ওই সেকেন্ড পার্টটাতে এদের চেঞ্জ রয়েছে। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে। তাহলে তুমি ভালো করে দেখো যে দুটো আমার সত্য, তাহলে দুটো সত্যের অপশন রয়েছে কোথায়, এ আর বি, বাকিগুলো একটাও হবে না। তাহলে এ এন্ড বি তে তুমি যে কোনো একটা হবে, এ অথবা বি। কিন্তু বলছে যে এই যে রিজনটা বা এই যে আর্টটা দেওয়া আছে এই এসআর সেন্টার বা এই যে দাবিটা করা হচ্ছে তার কারণ হিসাবে, সেটা কি সত্য? মানে এই যে পিওএফ বলছে প্রথম সেসমিক স্টেশনে এসে ধরা পড়ছে, তাহলে এর কারণটা কি? এর কারণটা বলছে এরা বলে রেখেছে যে যেহেতু এটা সব থেকে দ্রুতগামী তরঙ্গ এবং যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, তাই এটা প্রথম এসে সিসমিক স্টেশনে পৌঁছায়। তাহলে হ্যাঁ, আমাদের দুটোই সঠিক। এবং তুমি দেখো যে রিজন বা আর যেটা রয়েছে সেটা কিন্তু এটাকে সাপোর্ট করছে, বা বলতে পারো যে অ্যাসারশন বা এ বা দাবির যেটা আমাদের কারণ দিয়েছে সেই কারণটা কিন্তু সঠিক। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে এটা, বোথ এ এন্ড আর ট্রু। এটা তো আমরা আগেই দেখেছি। এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তার মানে কি বলছে, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। বোঝা গেল? বাস। সেকেন্ড কি বলছে, assassin. A wave cannot travel through the Earth's outer core. A wave cannot travel through the Earth's outer core. বলছে আর্থের যে আউটার কোর রয়েছে তার মধ্য দিয়ে কিন্তু এস ওয়েভ ট্রাভেল করতে পারে না। তাহলে আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তর ভাগে মেনলি আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি, মেজর যে ডিভিশন, একটা ভূত্বক, একটা গুরুমণ্ডল এবং একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এবারে এই যে কেন্দ্রমণ্ডল বা এই যে কোর, এই কোরটাকে আবার দুটো ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে আউটার কোর আর একটা হচ্ছে ইনার কোর। একটা হচ্ছে ইনার কোর, একটা আউটার কোর। তাহলে এখানে বলা হচ্ছে যে আউটার কোরের মধ্য দিয়ে এস ওয়েভ ট্রাভেল করতে পারে না। আমরা কি জানি? আমরা জানি যে এস ওয়েভের ক্যারেক্টারিস্টিক কি, শুধুমাত্র সলিড বা কঠিন পদার্থের মধ্য দিয়ে এস ওয়েভ যেতে পারে। আউটার কোরটা কি দ্বারা গঠিত? আউটার কোরটা আমরা জানি যে এটা কিন্তু লোহা এবং নিকেল এই দুটো জিনিস দ্বারা গঠিত, এবং সেটা সম্পূর্ণ লিকুইড অবস্থায় রয়েছে। সম্পূর্ণ কি রয়েছে? লিকুইড অবস্থায় রয়েছে, তরল অবস্থায় রয়েছে আউটার কোরটা। যদি ইনার কোর বলতো, ইনার কোরটা কঠিন অবস্থায় রয়েছে, কিন্তু আউটার কোরটা তরল অবস্থায় রয়েছে, যার ফলে আমাদের এস ওয়েভ কিন্তু ট্রাভেল করতে পারবে না। তাহলে এটা আমাদের ট্রু, অবশ্যই পারে না, সত্য কথা। রিজনটা কি বলছে, দ্য আর্থস আউটার কোর ইজ কম্পোজড অফ লিকুইড আয়রন এন্ড নিকেল and S wave cannot pass through liquids। তাহলে আমাদের দেখো ওই যে কারণটা তোমাকে বললাম সেই কারণটাই আমার আর হিসেবে দেওয়া আছে, তাহলে এটাও ট্রু। এবারে এই রিজনটা বা আরটা কি এটাকে সাপোর্ট করছে? হ্যাঁ করছে। দেখো, দ্য আর্থস আউটার কোর ইজ কম্পোজড অফ লিকুইড আয়রন এন্ড নিকেল। আমি একটু আগে বললাম যে এটা আয়রন এবং নিকেল দ্বারা গঠিত, এবং সেটা কিন্তু আমাদের মেনলি কি হয়, মেনলি তরল হয় বা লিকুইড হয়, যার ফলে এস ওয়েভ কিন্তু পাস করতে পারে না। তাহলে আমাদের দুটোই ঠিক, এবং রিজনটা বা আরটা কিন্তু এটাকে সাপোর্ট করছে। বোঝা গেল? তাহলে আমাদের কোনটা উত্তর হয়ে যাবে? উত্তর হবে এরটা। 3 নাম্বার দেখো কি বলছে। 3 নাম্বার কি বলছে দেখো, বলছে দ্য এপিসেন্টার ইজ লোকেটেড ডিরেক্টলি অ্যাবাভ দ্য হাইপোসেন্টার। হাইপোসেন্টার বলতে আমরা কোনটাকে বুঝি? হাইপোসেন্টার বলতে আমরা ভূমিকম্পের যে কেন্দ্র
বা ভূমিকম্পের যেটা ফোকাস রয়েছে আমাদের, অর আমরা বলতে পারি ভূমিকম্পের যেটা সেন্টার রয়েছে, বা আমরা বলতে পারি যেটা কেন্দ্র ভূমিকম্পে, সেটাকে হাইপোসেন্টার বলা হয়ে থাকে। বোঝা গেল? এপিসেন্টার আর হাইপোসেন্টার সম্পূর্ণ আলাদা। বোঝা গেল? তাহলে আমাদের কি বলছে, এপিসেন্টার ইজ লোকেটেড ডাইরেক্টলি অ্যাবাভ দা হাইপোসেন্টার। তাহলে হাইপোসেন্টার মানে কি, যেটা কেন্দ্র ভূপৃষ্ঠের নিচে, যেখানে আমাদের কোন একটা জায়গায় কেন্দ্র বা ফোকাসটা থাকবে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলছি, হাইপোসেন্টার বলছি। এবং এটা বলছে যে এপিসেন্টারটা কোথায় অবস্থান করছে না, ডাইরেক্টলি অ্যাবাভ দা আমাদের হাইপোসেন্টার, অর্থাৎ হাইপোসেন্টার বা ফোকাসের একদম এভাবে রয়েছে, জাস্ট এভাবে রয়েছে ভূপৃষ্ঠের উপরে। হ্যাঁ, সত্য কথা, এটা সত্য কথা। আমরা জানি যে হাইপোসেন্টারটা আমাদের কোথায় রয়েছে, একদম উপরে রয়েছে ভূপৃষ্ঠে, ঠিক আমাদের ফোকাসের একদম সোজা সোজা। ঠিক আছে, তাহলে এটা সত্য। রিজনটা কি বলছে, দ্য হাইপোসেন্টার ইজ দ্য পয়েন্ট অন দ্য আর্থ সারফেস হোয়ার দ্য আর্থকুইক ইজ ফেল্ড মোস্ট স্ট্রংলি। খুব ভালো করে কোশ্চেনটা পড়বে। হাইপোসেন্টার হলো পৃথিবীর পৃষ্ঠে সেই বিন্দু যেখানে ভূমিকম্প সবচেয়ে বেশি তীব্রভাবে অনুভূত হয়। হাইপোসেন্টারে কি আমাদের ভূপৃষ্ঠের উপরে অবস্থান করে? হাইপোসেন্টার মানে কি, ফোকাস। ফোকাস কোথায় অবস্থান করে, সেন্টার কোথায় অবস্থান করে? সেন্টারটা আমাদের পৃথিবী উইদিন আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগে কোনো একটা জায়গায় অবস্থান করে। তাহলে আর্থ সারফেসে তো নয়। তাহলে আমাদের রিজন যেটা দেওয়া আছে বা আর এর যে স্টেটমেন্টটা আমাদের দেওয়া আছে সেটা সম্পূর্ণ ভুল। তাহলে একটা ঠিক একটা ভুল। কোন অপশনটা হবে? সি এরটা দেখো, এ ইজ ট্রু এন্ড বাট আর ইজ ফলস। বোঝা গেল? তাহলে তিনেরটা এটা হয়ে গেল। 4 নাম্বার দেখো কি বলছে, সুনামিজ আর কমনলি জেনারেটেড বাই লার্জ সাবমেরিন আর্থকুইক। ঠিক আছে, তাহলে আমাকে বলছে সুনামি কিভাবে তৈরি হচ্ছে না, একটা লার্জ বৃহৎ সাবমেরিন আর্থকুইক। ঠিক আছে, মানে সমুদ্রের তলের যে আর্থকুইক বা ভূমিকম্প, তার ফলে সুনামিটা তৈরি হচ্ছে। এই দেখো দেওয়া রয়েছে, সুনামি সাধারণত বড় ডুবো ভূমিকম্প দ্বারা উৎপন্ন হয়। তাহলে এটা ট্রু, আমরা জানি, সত্য। এটা এটা তো জানার কিছু নেই, এটা সত্য আমরা জানি। এর কারণ দেখো কি রয়েছে, দিস আর্থকুইকস কজ এ সাডেন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য সি ফ্লোর ডিসপ্লেসিং এ লার্জ ভলিউম অফ ওয়াটার। কি বলছে দেখো, এই ভূমিকম্পগুলি সমুদ্রতলের আকস্মিক উল্লম্ব স্থানচ্যুতি ঘটায়, যার ফলে প্রচুর পরিমাণে জল স্থানচ্যুত হয়। তাহলে এটা তো আমাদের জানি আমরা, আর্থকুইক কজ এ সাডেন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, হঠাৎ করে কি করে না সমুদ্রের তলে ভূমিকম্প হলো, বা যেটাকে আমরা সিকুইক বলে থাকি, বা যেটাকে সাবমেরিন আর্থকুইকও বলা হয়ে থাকে। তার ফলে কি হচ্ছে, একটা ওয়েভ জেনারেট করছে, এবং তার ফলে কি হয় না আমাদের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ঘটায় সি ফ্লোরটার, মানে আমাদের সমুদ্রের যে তলদেশটা রয়েছে সেটার একটা ভার্টিক্যাল বা উল্লম্ব ভাবে কিন্তু আমাদের তারা তারা কিন্তু মানে স্থানচ্যুতি ঘটায় বলতে পারো তুমি। এবং যার ফলে কি হয় না আমাদের ডিসপ্লেসিং এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, যার ফলে একটা বৃহৎ আকারের, প্রচুর আকারের কিন্তু বা বৃহৎ পরিমাণের একটা জল আমাদের কিন্তু কি করে, আমাদের কিন্তু উপচে পড়ে কোথায় না উপকূলের দিকে। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে রিজন যেটা দেওয়া আছে এটাও ঠিক, এবং আমাদের এসারশন বা বিবৃতি বলতে পারো বা দাবি যেটা বলতে পারো সেটাও আমাদের ঠিক। তাহলে দুটোই ঠিক। এবং এটার জন্যই তো আমাদের এসারশনটা হচ্ছে, আমাদের সুনামিটা হচ্ছে কেন, কারণ আমরা জানি লার্জ ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হয়ে আমাদের উপকূলের দিকে চলে আসছে। তো সেই কারণেই সুনামি আমরা দেখতে পাই। তো সুনামি অ্যাকচুয়ালি আর্থকুইকের ফলেই হয়ে থাকে, যেটা আমাদের সমুদ্রের তলে হয়। তাহলে এইটাই আমাদের মেনলি কারণ, যেটা কারণে দেওয়া আছে। তাহলে কারণটা কিন্তু অ্যাসারশনটাকে সাপোর্ট করছে। তাহলে কোনটা হবে? এরটা হবে অপশন, উত্তর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো 5 নম্বরে, দ্য রিক্টার স্কেল ইজ ইউজড টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ অ্যান আর্থকুইক। রিক্টার স্কেল কি আমাদের আর্থকুইকের ইন্টেন্সিটি মেজার করে? মেজার তো করে না। কি করে? আর রিক্টার স্কেল, রিক্টার স্কেল আমাদের ম্যাগনিটিউডটা মেজার করে থাকে, বা যেটা আমরা বলে থাকি মাত্রা মেজার করে থাকে, মাত্রা, বা যেটা লগারিদমিক স্কেলে আমরা বলে থাকি যে রিক্টার স্কেলটা লগারিদমিক স্কেল বা লগারিদম এর রুলস অনুযায়ী চলে। ঠিক আছে, এটা ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় না, এটা মাত্রা পরিমাপ করা হয় বা ম্যাগনিটিউড পরিমাপ করা হয়, তাই তো? আর রিজনটা কি বলছে, দ্য মার্কারি স্কেল মেজার দ্য ম্যাগনিটিউড অফ এন আর্থকুইক। ঠিক আছে, তাহলে এখানে ম্যাগনিটিউড দিয়েছে মার্কারি স্কেলটা, মানে দুটো মিসম্যাচ করে মানে হয়ে গেছে আর কি। ঠিক আছে, কি বলছে, রিক্টার স্কেলটা ইন্টেন্সিটি মেজার করে, তীব্রতা, আর মার্কারি স্কেলটা ম্যাগনিটিউড মেজার করে। মনে রাখবে, ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটি কিন্তু এক জিনিস নয়। ইন্টেন্সিটি বা তীব্রতাটা পরিমাপ করা হবে কখন, যখন আমাদের কতটা ধ্বংসাত্মক, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা প্রভাব বিস্তার করেছে, সেইগুলো বিচার করে তারপরে বলা হয় যে আমাদের ভূমিকম্পটা কত ইন্টেন্সিটি ছিল, কতটা তীব্র ছিল, এটা মার্কারি স্কেলে করা হয়। আর মাত্রা মানে হচ্ছে, ম্যাগনিটিউড মানে কোনটা, ম্যাগনিটিউড মানে হচ্ছে যে আমার ওই যে ভূমিকম্পটা হলো, সেই ভূমিকম্পটার কতটা মাত্রার ভূমিকম্প, সেটা 1 না সেটা 2 না সেটা 1.3 না 1.4, এই জিনিসটাকে বোঝানো হয়। মানে তার মানে ক্ষতি করার ক্ষমতা কতটা রয়েছে তার মধ্যে কতটা শক্তি রয়েছে, কতটা ক্ষতি করেছে না, কতটা শক্তি রয়েছে তার মধ্যে, সেটাকে বোঝানো হয়ে থাকে। বোঝা গেল? নরমালি কি করা হয়, আমাদের ইন্টেন্সিটিটা কিন্তু মেজার করা হয় মার্কারি স্কেলে, আর রিক্টার স্কেলে ম্যাগনিটিউডটা মেজার করা হয়। তার মানে দুটোই ফলস হবে।
বোঝা গেল? আরেকটা জিনিস বলে রাখি, নরমালি কি হয় না, আমাদের যেটা ম্যাগনিটিউড বা মাত্রা যেটা রিক্টার স্কেলে মাপা হয় সেটা ভূমিকম্পের পরে পরেই কিন্তু মাপা হয়। আর মার্কালি স্কেলে যেটা আমাদের ইন্টেন্সিটি বা তীব্রতা মাপা হয় সেটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে মাপা হয় না। ক্ষয়ক্ষতি কোথায় কিরকম হয়েছে সেই হিসাবে কিন্তু আমার ইন্টেন্সিটিটা মেজার করা হয়। বোঝা গেল? তাহলে কোনটা হবে এখানে? দুটোই ফলস। তার মানে এরটা হবে। বোথ এ এন্ড আর আর ফলস। এখানে 5টা করে অপশন আছে, চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে? 6 নাম্বার দেখো কি বলছে, liquefaction is a major hazard in areas with saturated sandy soils during an earthquake. লিকুইফ্যাকশনটা আগের দিন আমি বলেছিলাম, লিকুইফ্যাকশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় যেগুলো আমাদের সলিড সাবস্টেন্সেস আমাদের রয়েছে, যেমন হচ্ছে ধরো তোমাদের এই স্যান্ডি সয়েল রয়েছে বা আরো যদি কোনো শক্ত কিছু হয় আমাদের বালুকা কোনা বা আদার্স যদি হয় কোনো, ঠিক আছে, তো সেখানে কি হবে না, ওটা আমাদের ওই আর্থকুইকের সময় কি করবে না, আর্থকুইক বা ভূমিকম্পের সময় সেটা আমাদের তরলাকৃত মানে তরলের মতো আচরণ করবে বা লুব্রিকেন্টের মতো আচরণ করবে, পিচ্ছিল এরকম আর কি আচরণ করবে, যেটাকে আমরা লিকুইফ্যাকশন বলেছিলাম। ঠিক আছে? তো এটা আমাদের একটা হেজার্ড হতে পারে, একটা দুর্যোগের কারণ হতে পারে। কেন হতে পারে বলো? তার কারণটা হচ্ছে দেখো, আমরা যদি বলি যে আমাদের কোনো একটা শক্ত জিনিস সেটা যদি নরম হয়ে যায়, ধরো মানে ধরো আমাদের এই যে স্যান্ডি সয়েল যেটা রয়েছে, বালিকণা যেটা রয়েছে, সেটা যদি আমাদের কি হয় না কোনো কারণে তরলাকৃত হয়ে যায় বা যদি আমাদের তরলের মতো আচরণ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার কিন্তু ওর যে নিজস্বতাটা, অর্থাৎ ওর যে মানে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, কঠিন বৈশিষ্ট্য, সেটা হারিয়ে ফেলবে। যার ফলে কি হবে? যার ফলে কিন্তু আমার কোলাপস করে যাবে। কি কোলাপস করে যাবে? যে কোনো কিছু কোলাপস করে যেতে পারে। ধরো যদি স্ট্রাকচার কোনো কিছু কোনো স্ট্রাকচার ধরো স্যান্ডি সয়েল দিয়ে তৈরি হয়েছে, সেটাও কোলাপস করে যেতে পারে। বা যদি পিচ্ছিল কারক কিছু হয়, পিচ্ছিল কারক যদি এটা রূপান্তরিত হয়, তাহলে সেক্ষেত্রে স্লিপ করে যেতে পারে, ভূমিধস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বুঝা গেল? তাহলে এটা হ্যাজার্ড একটা তৈরি করতে পারে। তাহলে ট্রু এটা। রিজনটা কি বলছে? আর্থকুইক শেকিং কজেস ওয়াটার স্যাচুরেটেড সয়েল টু লুজ দেয়ার স্ট্রেংথ এন্ড বিহেভ লাইক এ লিকুইড। হ্যাঁ, এটা তো আমরা বললাম যে আমাদের মেইনলি কি করে আর্থকুইকের যে ঝাঁকুনিটা হয়, যার ফলে কি করে না আমাদের ওয়াটার স্যাচুরেটেড যে সয়েল গুলো রয়েছে, যেগুলো আমাদের জল দ্বারা সম্পৃক্ত থাকে, যেসব মাটিগুলো, সেগুলো তার নিজস্ব যে স্ট্রেংথ, অর্থাৎ স্যান্ডি সয়েল যেটা, তার স্ট্রেংথ কি? তার স্ট্রেংথ হচ্ছে সে সলিড, তাই তো, বা সে আমাদের বলতে পারো যে সে কিন্তু শক্ত পদার্থ। তো সে কিন্তু তার স্ট্রেংথটাকে লুজ করে দেয় এবং সে বিহেভ করে কার মতো? লিকুইডের মতো, তরলের মতো বিহেভ করে। তাহলে আমাদের দুটোই ঠিক। এবং আর কি করছে? তার এই যে বিবৃতিটা সেটাকে সাপোর্ট করছে। তাহলে 6 এর দাগের একটা আমাদের হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, দ্য রিং অফ ফায়ার ইজ নোন ফর ফ্রিকুয়েন্ট আর্থকুইকস অ্যান্ড ভলকানিক অ্যাক্টিভিটিস। তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে? রিং অফ ফায়ার বা প্যাসিফিক রিং অফ ফায়ার আমরা বলতে পারি। আগ্নেয় মেঘলা কোথায় অবস্থান করছে? প্রশান্ত মহাসাগরে। সেখানে আমরা দেখতে পাই যে ফ্রিকুয়েন্ট আর্থকুইক এবং ভলকানিক অ্যাক্টিভিটি হয়, প্রচুর আর্থকুইক, প্রচুর ভূমিকম্প, এবং তার সঙ্গে অনুৎপাত হয়ে যায়। কেন হয়? তার কারণটা আমি আগের দিনও বলেছিলাম যে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা, প্রশান্ত মহাসাগরের ওই পোর্শনটা তুমি যদি দেখো ম্যাপে, দেখতে পাবে যে আমাদের ওখানে কিন্তু সমস্ত ধরনের যে প্লেট বাউন্ডারি গুলো, বিশেষ করে আমাদের কনভার্জেন্ট যে প্লেট বাউন্ডারি বা অভিসারী পাত সীমানা, সেটা কিন্তু সেখানে অবস্থান করছে। যার ফলে আমরা নর্মালি দেখতে পাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন আর্থকুইক আমরা দেখতে পাই, এবং তার সঙ্গে আমরা ভলকানিক ইরেপশন গুলো দেখতে পাই। আমাদের ইয়েতে প্রশান্ত মহাসাগরে প্রচুর দ্বীপপুঞ্জ রয়েছে, সেখানে প্রচুর আগ্নেয়গিরি থেকে অনুৎপাত হতে থাকে। ঠিক আছে? তাহলে এটা সত্য, এটা ট্রু, দেখার কিছু নেই। কারণটা কি বলছে? ইট ইজ এ জোন অফ ইন্টেন্স প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি ইনক্লুডিং সাবডাকশন এন্ড ট্রান্সফর্ম। এটাও সত্য, এটা তো সত্য। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে আমি আগেই তো বললাম যে এখানে ইন্টেন্স প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি দেখা যায়। মানে খুব তীব্রভাবে কিন্তু এখানে প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি গুলো দেখা যায়, পাত সঞ্চালন প্রচুর দেখা যায়, এখানে নড়াচড়া করছে পাতগুলো। এবং তার সঙ্গে সাবডাকশন জোন রয়েছে। সাবডাকশন জোন কোনটাকে বলি আমরা? যেখানে একটা পাত আর একটা পাতের নিচে প্রবেশ করে যাচ্ছে, যেখানে অপেক্ষাকৃত ভারী পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করেছে। এই জোনটাকে আমরা সাবডাকশন জোন বা বেনি অফ জোন বলে থাকি। তাহলে এইখানে আমরা দেখতে পাই ভূমিকম্পটা, এগুলো শ্যালো ভূমিকম্প, এগুলো খুব গভীরে ভূমিকম্পটা হয়, প্রায় 700 কিলোমিটার 800 কিলোমিটার গভীরে হয়ে থাকে। ঠিক আছে? মাথায় রাখবে এটা। এবং ট্রান্সফর্ম ফল্টের জন্য আমরা দেখতে পাই অনেক সময় ভূমিকম্প, আমরা বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সফর্ম চ্যুতি যেগুলো। তাহলে কোনটা হবে? এরটা হবে। বোঝা গেল? আটটা দেখো কি বলছে, আর্থকুইক প্রেডিকশন ইজ হাইলি অ্যাকুরেট উইথ কারেন্ট টেকনোলজি। আর্থকুইক প্রেডিকশন কি সম্ভব হাইলি অ্যাকুরেসির সাথে? কখনোই সম্ভব নয়। আর্থকুইককে প্রেডিকশন করা যায় না। ঠিক আছে? আর্থকুইকে তুমি ভবিষ্যৎ সম্ভাবনা তুমি করতে পারবে না যে আজ থেকে 1 মাস পরে এখানে ভূমিকম্প হবেই। বোঝা গেল? এটা করতে পারবে না। তাহলে এক্ষেত্রে এটা ফলস, প্রথমেই দেখতে পাচ্ছি। সেকেন্ডটা কি বলছে দেখো, বলছে যে সায়েন্টিস্ট ক্যান প্রিসাইজলি ফোরকাস্ট দ্য এক্সাক্ট টাইম, লোকেশন এন্ড ম্যাগনিটিউড অফ ফিউচার আর্থকুইকস। এটাও কি সম্ভব? প্রিসাইজলি ফোরকাস্ট করতে পারবে? আমাদের যেমন আবহাওয়াটা ফোরকাস্ট করতে পারছে বা জলবায়ুটা, এখনো পর্যন্ত টিল নাও এখনো পর্যন্ত সেরকম কোনো ইনভেনশন তো হয়নি। তাহলে সেই কারণে এক্সাক্ট টাইম কখন কখন ভূমিকম্প হবে, কোন জায়গায় হবে, একদম অ্যাকুরেটলি বলতে পারবে?
সম্ভাবনা ফিউচারের জন্য, তাহলে দুটোই কিন্তু আমার ফলস হয়ে যাবে। বোঝা গেল? বাস সিম্পল। দেখো এবার কি রয়েছে, নয় একটা বিল্ডিং কনস্ট্রাক্টেড অন বেড রক জেনারেলি এক্সপিরিয়েন্স লেস সিভিয়ার শেকিং ডিউরিং অ্যান আর্থকুইক। তাহলে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের যেগুলো আমাদের কি রয়েছে না, বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে বেড রক দ্বারা, বেড রক মানে শক্ত শিলা যেগুলো, সেগুলো দ্বারা এক্সপিরিয়েন্স লেস সিভিয়ার শেকিং ডিউরিং অ্যান আর্থকুইক। সত্য, যেগুলো আমাদের ভিতটা মজবুত হবে যেসব বিল্ডিং এর, সে কিন্তু সহজে কিন্তু ভূমিকম্পের ঝাঁকুনিটা সেটা কিন্তু অনুভব করতে পারবে না, বা সেটা কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। সত্য কথা, তাহলে এটা ট্রু হবে। রিজনটা কি বলছে, বেডরক অ্যাম্পলিফাই সিসমিক ওয়েভ মোর দেন, কি বলছে না, মোর দেন আনকনসোলিডেটেড সেডিমেন্টস। তাহলে সেক্ষেত্রে আনকনসোলিডেটেড সেডিমেন্ট বলতে অসংঘবদ্ধ যে আমাদের সেডিমেন্ট, মানে বলতে পারো যে বিভিন্ন ধরনের যে পলিগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, সেই আনকনসোলিডেটেড সেডিমেন্টের তুলনায় কি বলছে না, আমাদের এমপ্লিফাইজটা বেশি বেডরকের, ঠিক আছে। এমপ্লিফাইজটা বেশি মানে হচ্ছে যে সহজে ভেঙে যেতে পারে এরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। এমপ্লিফাইজ মানে হচ্ছে যে আমাদের সহজে কি করতে পারে, সহজে কোলাপস করে যেতে পারে, ঠিক আছে। তো এটা কি সত্য? এটা তো সত্য হবে না, ঠিক আছে, এটা তো সত্য হবে না। এমপ্লিফাইজ মানে কি, এটা সহজেই কি আমাদের ইয়ে হয়ে যাবে বেডরকটা? বেডরক এমপ্লিফাইজ সিসমিক ওয়েভ মোর দেন আনকনসোলিডেটেড সেডিমেন্ট। তাহলে সেক্ষেত্রে সিসমিক ওয়েভের এমপ্লিফাইজ খুব একটা বেডরকের উপরে প্রভাব বিস্তার করে না, এটা মাথায় তোমাকে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমার যেটা অ্যাসারশন দেখি সেটা ট্রু, কিন্তু এটা কিন্তু আমার ফলস। মাথায় রাখবে যে আনকনসোলিডেটেড সেডিমেন্ট মানে কি, যেগুলো অসংঘবদ্ধ, মানে যেগুলো দুর্বল, আমাদের বলতে পারো যে সেডিমেন্ট বা পলি যেগুলো বলছি আমরা, দুর্বল বা একটু হয়তো কিছু হলে ভেঙে যাবে, ঠিক আছে। তো সেখানেই তো বেশি আমাদের এফেক্ট করবে কোনটা, আমাদের সিসমিক ওয়েভের যে এমপ্লিফাইজ যেটা, বা সিসমিক ওয়েভের যে ঢেউ বলতে পারো, বা যাই বলো না কেন, তার শক্তি বলো না কেন। তো সেক্ষেত্রে বেডরক কিন্তু কি করতে পারবে, বেডরক কিন্তু সেটাকে ট্যাকেল করে নিতে পারবে, কিন্তু আনকনসিডারেটেড সেডিমেন্ট অত ট্যাকেল করতে পারবে না। কিন্তু এখানে উল্টো দেওয়া আছে, দেখো বেডরক অ্যাম্পলিফাই সিসমিক ওয়েভ মোর দেন, মানে আনকনসিডারেটেড সেডিমেন্টস, আনকনসিডারেটেড সেডিমেন্টের তুলনায় বেডরকটা বেশি পরিমাণ সিসমিক ওয়েভ অ্যাম্পলিফাই করতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা হবে না, এটা সিম্পল জিনিস, মিথ্যা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে প্রথম একটা ট্রু, তারপরটা ফলস। নেক্সট দেখো 10 নম্বরে কি বলছে, দেখো আফটার শক আর স্মলার আর্থকুইকস দ্যাট ফলো দ্য মেইন শক। এটা তো আমরা আগের দিনও পড়েছি যে আফটার শক মানে কি, যেটা হচ্ছে আমাদের একটা বড় ভূমিকম্প হলো, তারপরে ছোট 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 কিছু আর ভূমিকম্প দেখা যায়, যেটাকে আমরা আফটার শক বলি। আবার একটা মেইন ভূমিকম্পের আগে আবার কিছু ছোট 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 ভূমিকম্প দেখা যায়, যেটাকে আমরা ফোর শক বলে থাকি। তাহলে আফটার শকটা হচ্ছে আমাদের স্মলার আর্থকুইক দ্যাট ফলো দ্য মেইন শক, মেইন শকের পরে হয়। সত্য। এর কারণটা কি, দে রিপ্রেজেন্ট দ্য রিঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য ক্রাস্ট টু দ্য স্ট্রেস চেঞ্জ কস্ট বাই দ্য মেইন আর্থকুইক। এটা কেন হয়, এটাও আগের দিন বলেছিলাম, এলাস্টিক রিবাউন্ড থিওরি আগের দিন একটু আলোচনা করেছিলাম আমি, বা আমার যে ভূকম্পীয় তরঙ্গ বা ভূমিকম্পের যে আমার ক্লাসটা রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেটা ইয়েটা দিয়ে দেবো, ক্লাসটা দিয়ে দেবো, দেখে নিতে পারো, সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে এলাস্টিক রিবাউন্ড থিওরিতে এইচ.এফ. রিড কি বলছেন, যে আমাদের যে ক্ষেত্রে কি হচ্ছে, যখনই একটা ভূমিকম্প হয়ে গেল তখনই কিন্তু কি হবে না, সবকিছু ডিসব্যালেন্স হয়ে যাবে, সবকিছু ভারসাম্য হারিয়ে ফেলবে। তাহলে পুনরায় কিন্তু ওইখানকার যে শিলাটা বা ওখানকার যে ভূমিরূপটা, সে কিন্তু আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, তার আগের যে অবস্থাটাতে রিঅ্যাডজাস্ট করতে চেষ্টা করবে, তার আগের যে ভূত্বকটা ছিল সেই হিসাবে, ঠিক আছে। এবং যার ফলে কি হবে না, ওই ফিরে আসার চেষ্টা করার ফলে আবার কি হবে, আরো সাবসিকুয়েন্টলি মেন আর্থকুইক হওয়ার পরে আরো দুই একটা ছোট ভূমিকম্প হয়ে যাবে, সেটা খুব স্মলার আর্থকুইক হয়ে যাবে। তো সেটাকে আমরা আফটার শক বলে থাকি। তাহলে দুটো দেখো, দুটোই ঠিক, দুটোই ঠিক। এবং কারণ যেটা দেওয়া আছে, হ্যাঁ কারণটা ঠিক দেওয়া আছে, তাহলে বোথ এ এন্ড আর রাইট বা ট্রু, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সত্য করে একদম, ঠিক আছে। 11টা তো কি বলছে, নর্মাল ফল টিপিক্যালি অকার্স ইন এরিয়াস আন্ডার কম্প্রেশনাল স্ট্রেস। তাহলে সেক্ষেত্রে আমাদের নর্মাল ফল্ট কি কম্প্রেশনের ফলে তৈরি হয়, আগের দিনও বলেছিলাম আমি, কম্প্রেশনের ফলে কোনটা তৈরি হয়, রিভার্স ফল্ট, যেটাকে আমরা বিপরীত চ্যুতি বলে থাকি। দুদিক থেকে আমাদের কি একই দিকে যদি আমাদের চাপটা দেয়, তাহলে সেক্ষেত্রে একটা কি হতে পারে, একটা আমাদের নিচে বসে গিয়ে আমাদের কি তৈরি হতে পারে, আমাদের বা একটা উপরে উঠে গিয়ে, নিচে বসার থেকেও ভালো উপরে একটা উঠে গিয়ে কি হতে পারে, আমাদের বিপরীত চ্যুতি দেখা যেতে পারে, বা যেটাকে আমরা রিভার্স ফল্ট বলি। তাহলে প্রথম একটাই আমাদের ফলস। নর্মাল ফোর্স মেনলি হয় আমাদের টেনশনাল ফোর্স, যেটা আর কি টেনশন ফোর্স, মানে দুদিকে যদি টান পড়ে তখন কিন্তু মাঝে ক্র্যাক হয়, নর্মাল ফল তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা ফলস। আর কি বলছেন, ইন এ নর্মাল ফল দ্য হ্যাঙ্গিং ওয়াল মুভস ডাউন রিলেটিভ টু দ্য ফুড ওয়াল। সেক্ষেত্রে কি বলছে, হ্যাঙ্গিং ওয়াল মানে বাংলা যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় যে ঝুলন্ত যে প্রাচীর, আর ফুড ওয়াল মানে পাদমূল প্রাচীর। তাহলে বলছে যে হ্যাঙ্গিং ওয়াল মুভস ডাউন টু দ্য রিলেটিভ ফুড ওয়াল, তাহলে ফুড ওয়ালটা উপরে থাকে আর হ্যাঙ্গিং ওয়ালটা নিচে বসে যায়। হ্যাঁ এটা সত্য, এটা সত্য। আমরা
দেখতে পাই যে আমাদের নর্মাল ফল্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ফল্ট গুলো অকারেন্স হয় বা ঘটে সেগুলোতে আমরা দেখতে পাই হ্যাঙ্গিং ওয়াল, যেটা সেই ওয়ালটা কিন্তু নিচে বসে যায় ফুট ওয়ালের তুলনায় বা পাদমূল প্রাচীরের তুলনায়। বোঝা গেল? তাহলে একটা প্রথমে একটা ফলস, তারপরটা ট্রু, ডিএরটা হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে 12টা দেখো কি বলছে। অ্যাসারশন, সারফেস ওয়েভ কজ দ্য মোস্ট ড্যামেজ ডিউরিং অ্যান আর্থকুইক। সারফেস ওয়েভ মানে কি? পৃষ্ঠ যে আমাদের প্রবাহগুলো রয়েছে বা পৃষ্ঠ যে বলা ভালো যে ওয়েভস বা তরঙ্গগুলো রয়েছে, তার ফলে আমাদের বেশিরভাগ ক্ষতিটা হয়ে থাকে একটা আর্থকুইকের সময়। এটা কি সত্য? হ্যাঁ সত্য। আমাদের সারফেস ওয়েভ কি কি রয়েছে? একটা এল ওয়েভ বা লাভ ওয়েভ, আর একটা কি রয়েছে? আর একটা রেলে ওয়েভ। এই দুটোই তো মেনলি অপর পৃষ্ঠে প্রবাহিত হয়। তার ফলে এই দুটোর ফলে তো ড্যামেজটা বেশি হয়। তার কারণ কি? এই দুটোর আমাদের কিন্তু ভূপৃষ্ঠের উপরে প্রবাহিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে এটা ট্রু হবে। সারফেস ওয়েভ ট্রাভেল অ্যালং দ্য আর্থ সারফেস এন্ড হ্যাভ লার্জার অ্যামপ্লিটিউড এন্ড লঙ্গার ডিউরেশন কম্পেয়ার টু দ্য বডি ওয়েভস। এটাও কিন্তু আমাদের কি বটে? এটাও কিন্তু আমাদের সত্য বটে। এটাও কিন্তু সত্য। কারণ কি? সারফেস ওয়েভটা কিন্তু আমাদের আর্থ সারফেসের উপর দিয়ে প্রবাহিত হয়, আগেই বললাম, এবং এটার কিন্তু বিশাল অ্যামপ্লিটিউড এবং লঙ্গার ডিউরেশন টাইম রয়েছে, ঠিক আছে, কম্পেয়ার টু দ্য বডি ওয়েভস। মানে আমাদের দেহ তরঙ্গ কোন দুটো রয়েছে? পি এবং এস ওয়েভ। সেই পি এবং এস ওয়েভ তো আমাদের ভূ অভ্যন্তরে থাকছে, তার তুলনায় এরা কিন্তু বেশিক্ষণ ধরে ট্রাভেল করে, অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়, এবং ওদের শক্তিটা অতটা বেশি না হলেও এটা যেহেতু ওপরে প্রবাহিত হচ্ছে, তার জন্য কি হয় না, এদের কিন্তু একটা লার্জার অ্যামপ্লিটিউড তৈরি হয়, ঠিক আছে, যার ফলে আমার কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতাটা এদের কিন্তু বেশি হয়ে থাকে, যার ফলে ড্যামেজটা বেশি হয়। তাহলে দুটোই দেখো ঠিক, এবং রিজনটা কি করছে? অ্যাসারশনটাকে সাপোর্ট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে কি বলবো? এরটা হয়ে যাবে। বোঝা গেল? এটা এরটা হয়ে যাবে। 13টা কি বলছে দেখো। 13টা কি বলছে দেখো। The moment magnitude scale is preferred over the Richter scale for very large earthquake. আমি আগের দিনও বলেছিলাম যে এমএমএস বলে একটা স্কেল আমাদের রিসেন্ট আবিষ্কার করা, রিসেন্ট বলবো না, মানে নতুন যুগের বলতে পারো তুমি, ঠিক আছে, এমএমএস, ঠিক আছে, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল, যেটা কিন্তু রিক্টার স্কেলের একটা আপগ্রেড ভার্সন বা আপডেটেড ভার্সন, ঠিক আছে। রিক্টার স্কেলে কি হয়, নর্মালি আমাদের অনেক বড় যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে অনেক সময় মেজার করতে একটু সমস্যা হয়, যার জন্য এই মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলটাকে আধুনিকভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ইজ প্রেফার্ড ওভার দ্য রিক্টার স্কেল ফর ভেরি লার্জ আর্থকুইক। সত্য, বড় আর্থকুইকে, মানে বড় আর্থকুইকের জন্যই করা হয়েছে। রিজন কি বলছে? দ্য রিক্টার স্কেল ক্যান আন্ডারএস্টিমেট দ্য ট্রু সাইজ অফ ভেরি লার্জ আর্থকুইকস বিকজ ইট স্যাচুরেট এট হায়ার ম্যাগনিটিউড। তাহলে সেক্ষেত্রে কি হয়, বড় বড় আর্থকুইক গুলোতে প্রচুর ম্যাগনিটিউড থাকে বলে সেগুলো কিন্তু আমাদের রিক্টার স্কেলে অনেক সময় মেজার করা যায় না। ধরো আমরা কি করেছি, মোটামুটি 0 থেকে 10, কোনো বইয়ে 1 থেকে 10 পর্যন্ত মার্কিং করা থাকে রিক্টার স্কেলে। তাহলে 10-এর যদি বেশি কোনো কারণে ম্যাগনিটিউড হয়, কোনো হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে, বা অনেক বেশির দিকে গুলো 9, 9.5 এইগুলো বলতে পারো তুমি, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে একদম অ্যাকুরেটলি মেজার করা সমস্যা হয় রিক্টার স্কেলে, ঠিক আছে, যার কারণে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে রিজন যেটা দেওয়া আছে এটা কিন্তু সত্য, এটাই সত্য। তাহলে সেক্ষেত্রে এই কারণেই আমার মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে কোনটা হবে? বোথ এ এন্ড আর ট্রু, দুটোই সত্য, এবং আর বা রিজন বা কারণ যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এটাকে সাপোর্ট করছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছে 14, ইন্ট্রাপ্লেট আর্থকুইকস অকার অ্যালং প্লেট বাউন্ডারি। ইন্ট্রাপ্লেট কথাটা ভালো করে বুঝবে। ইন্ট্রাপ্লেটের বাংলা কি দেওয়া আছে দেখো, আন্তঃপ্লেট, ঠিক আছে, অন্তঃপ্লেট নয়, আন্তঃপ্লেট। ইন্ট্রা বলতে বুঝবে যে উইদিন। ইন্ট্রা কথাটার অর্থই হচ্ছে উইদিন। আমরা যদি বলি ইন্ট্রা স্টেট, তার মানে একটা উইদিন স্টেটের মধ্যে, একটা পশ্চিমবঙ্গের মধ্যে বা যে কোনো স্টেটের মধ্যে হবে ব্যাপারটা। যখন বলবো আমরা কথাটা বলবো ইন্টার স্টেট, ইন্টার তার মানে দুটো আলাদা আলাদা স্টেট, ইন্টারপ্লেট তার মানে দুটো আলাদা আলাদা প্লেট। বোঝা গেল? এখানে ইন্ট্রাপ্লেট বলেছে, তার মানে উইদিন একটা প্লেটের মধ্যেই। তাহলে ইন্ট্রাপ্লেট আর্থকুইকস অকার অ্যালং প্লেট বাউন্ডারিজ। প্লেট বাউন্ডারি মানে কোনটাকে বোঝানো হয়? দুটো আলাদা আলাদা প্লেটের যেখানে সীমানা, যেটা শেষ প্রান্ত, সেইটাকে আমরা বুঝে থাকি, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটা ইন্ট্রাপ্লেট হবে না, ইন্টারপ্লেট হলে এটা ঠিক হতো। তাহলে ইন্ট্রাপ্লেট আর্থকুইক বলতে আমরা একটা প্লেটের মধ্যে যে ভূমিকম্প সেটাকে বুঝিয়ে থাকি, যেটা কিন্তু প্লেট বাউন্ডারি বরাবর হবে না। তাহলে এটা হচ্ছে ফলস, প্রথম একটা। রিজন কি বলছে? স্ট্রেস ক্যান বিল্ড আপ উইদিন দ্য ইন্টেরিয়র অফ টেকটনিক প্লেট কজিং ফলস টু রাপচার। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা তো ঠিক কথা, স্ট্রেস ক্যান বিল্ড আপ উইদিন দ্য ইন্টেরিয়র অফ দ্য টেকটনিক প্লেট। আমার যদি কোনো একটা টেকটনিক প্লেট বা কোনো একটা পাতের মধ্যে যদি আমার একটা স্ট্রেস বা পীড়ন তৈরি হয়, একটা টান তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে? সেটাকে একটা পরবর্তী ক্ষেত্রে সেটা ক্র্যাক তৈরি হয়ে যেতে পারে, ফল্ট টু রূপচাপ, ফেটে যেতে পারে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমার এটা ট্রু, প্রথম একটা ফলস। কোন অপশনটা হবে দেখে নাও 14 এর। প্রথম একটা কি ফলস, তারপর একটা ট্রু, তাহলে ডি এরটা হয়ে যাচ্ছে আমাদের, ডি এরটা হয়ে যাচ্ছে। লাস্ট দেখো কি রয়েছে আমাদের 15, ফায়ার ইজ এ কমন সেকেন্ডারি হ্যাজার্ড আফটার এ লার্জ আর্থকুইক। ঠিক আছে, একটা বড় ভূমিকম্প হলো, তার ফলে আমাদের কিন্তু ফায়ার বা যেটা আমরা বলছি আমাদের কিন্তু কি বলে তোমার আগুন লেগে যেতে পারে, বা বলতে পারো যে অগ্নিসংযোগ ঘটতে পারে। ঠিক আছে, তো এখানে তোমাকে বুঝতে হবে সেকেন্ডারি হ্যাজার্ড কেন বলা হচ্ছে এটাকে।
দেখো আর্থকুইকটা নিজে একটা হেজার্ড, ঠিক আছে, আর্থকুইক নিজে একটা হেজার্ড এবং তার সঙ্গে একটা বিশাল পরিমাণে ডিজাস্টার তৈরি করতে পারে, মানে দুর্যোগ এবং তার সঙ্গে বিপর্যয় তৈরি করতে পারে। ফায়ার নিজেও কিন্তু একটা হেজার্ড, ফায়ার কিন্তু আরো অন্য কারণেও তৈরি হতে পারে, আগুন আমাদের অন্য কারণে হতে পারে, দাবানল যেমন হতে পারে অন্য কারণে, মনুসৃষ্ট কারণে হতে পারে, প্রাকৃতিক কারণে হতে পারে, ঠিক আছে, তাহলে আগুন যে কোনো কারণে লাগতে পারে। কিন্তু আর্থকুইকের ফলেও বলতে কি হতে পারে, অ্যাজ এ সেকেন্ডারি হেজার্ড আমার কিন্তু ফায়ারটা কিন্তু কি হতে পারে, আমার কিন্তু তৈরি হতে পারে, ফায়ার কিন্তু তৈরি হতে পারে, বোঝা গেল? তাহলে সেকেন্ডারি মানে কি, গৌণ যেটাকে বলছি আমরা। তাহলে আর্থকুইকটা কিন্তু আমাদের কি প্রাইমারি হেজার্ড, আর্থকুইকটা হলো সেখানে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হলো, সেটা আমাদের একটা প্রাইমারি হেজার্ড হয়ে গেল, প্রাইমারি বলতে পারো যে দুর্যোগ। এবং তার ফলে আর একটা হেজার্ড তৈরি হতে পারে, সেটা হচ্ছে কি ফায়ার, ঠিক আছে। কি কারণে হতে পারে, ধরো কোনো কারণে গ্যাসের পাইপলাইন ফেটে গেল, ধরো, ঠিক আছে, সেখানে আমাদের অগ্নিসংযোগ ঘটতে পারে। ধরো তার ছিঁড়ে গেল, হতে পারে। পিলার ধরো পড়ে গেল, তারের পোল পড়ে গেল, হতে পারে। তাহলে অগ্নিসংযোগ হয়ে যেতে পারে, স্পার্কিং হয়ে গেলেই কোনো কারণে অগ্নিসংযোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফায়ার কিন্তু তৈরি হতে পারে। কারণ কি দিয়েছে, আর্থকুইক ক্যান রুপচার গ্যাস লাইন, যেটা বললাম আগে সেটাই দেখো দেওয়া রয়েছে, রুপচার গ্যাস লাইন, গ্যাস লাইন যদি ফেটে যায়, ইলেকট্রিক ওয়্যারস যদি আমাদের কোনো কারণে ছিঁড়ে যায়, ঠিক আছে, লিডিং টু আমাদের কি বলছে ইগনিশন, তাহলে আমাদের কিন্তু সেটা কিন্তু মানে করতে পারে, তোমার অগ্নিসংযোগ ঘটাতে পারে। তাহলে কারণটা সঠিক দেওয়া আছে এবং এটাও সঠিক দেওয়া আছে, দুটোই সঠিক দেওয়া আছে, এবং কারণটা দেখো বিবৃতিটাকে আমাদের সাপোর্ট করছে অবশ্যই, ঠিক আছে। তাহলে কোনটা হবে, এরটা হবে, বুঝে গেল? নেক্সট দেখো কি রয়েছে, ট্রু ফলসের স্টেটমেন্ট গুলো দেওয়া আছে। যদিও তোমাদের এরকম ভাবে ট্রু ফলস থাকবে না, তোমাদের হয়তো কি থাকবে না, যেমন আমাদের নেট সেটের এক্সামে দেয় যে আমাদের একটাই কোশ্চেন, ধরো 16 এর কোশ্চেনটা, সেখানে তোমাদের 4টে বা 3টে হয়তো স্টেটমেন্ট দিয়ে দিল, স্টেটমেন্ট 1 বা বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3, এরকম করে 3টে দিয়ে দিল। দিয়ে কি বললো, দিয়ে তোমাকে 3টে স্টেটমেন্ট আলাদা আলাদা বলে দিল। দিয়ে অপশন গুলো থাকবে, তোমার কি অপশন থাকবে, প্রথমে অপশন থাকবে যে বিবৃতি 1 এবং বিবৃতি 2 সঠিক, বিবৃতি 3 কিন্তু মিথ্যা। আবার বি এর অপশন কি থাকবে, হয়তো দেখা গেল যে বিবৃতি 1 আর বিবৃতি 3টা সঠিক, বিবৃতি 2 মিথ্যা। সি এ থাকবে হয়তো 3টে বিবৃতি মিথ্যা, তাহলে থাকবে যে 3টে বিবৃতি সত্য, মানে এরকম ভাবে তোমাদের থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি, তোমাদের আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো কি বলছে স্টেটমেন্ট গুলো। ফার্স্ট বলছে যে সিসমোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অধ্যয়ন বলছে কি সিসমোলজি। সিসমোলজি কি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অধ্যয়ন বটে? না। সিসমোলজি কি করে, ভূমিকম্পের অধ্যয়ন করে থাকে, বা ভূমিকম্প সংক্রান্ত যে অধ্যয়ন সেটাকে আমরা সিসমোলজি বলছি। তাহলে পৃথিবীর যেটা চৌম্বক ক্ষেত্রের অধ্যয়ন তাকে কি বলা হয়, তাকে হচ্ছে আর্থ আমাদের ম্যাগনেটিজম, বা আর্থ ম্যাগনেটিজম বলা ঠিক হবে না, এটাকে বলা হবে জিও ম্যাগনেটিজম, ঠিক আছে। এটা কি বলা হয়, জিও ম্যাগনেটিজম, ঠিক আছে, বা ভূচুম্বকত্ব, যেখানে পৃথিবীর আমাদের চুম্বক যে তৈরি হচ্ছে, বা ম্যাগনেটিজম যেটা তৈরি হচ্ছে পৃথিবীর, বা পৃথিবীর যেটা আমাদের কি তৈরি হচ্ছে না, আমাদের যে ম্যাগনেটোস্ফিয়ার তৈরি হচ্ছে তার কারণ কি, বা কি সব ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা যদি ম্যাগনেটিজম সম্বন্ধে জানতে চাও, আমার এক ভিডিও দেখবে প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা যে করে চেক করতে পারো, জিওমরফোলজির যে প্লে লিস্ট করা আছে। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাই জিওম্যাগনেটিজমে আর্থ ম্যাগনেটিক ফিল্ড মেজার করে। তাহলে প্রথম একটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। সিসমোলজির দ্বারা আমরা ভূমিকম্পের বিভিন্ন ধরনের অধ্যয়ন করে থাকি। 17টা কি বলছে দেখো, পি ওয়েভস আর অলসো নোন অ্যাজ সিআর ওয়েভস, পীড়ন তরঙ্গ বলা হয়, সিআর মানে পীড়ন তরঙ্গ অ্যাকচুয়ালি। পি ওয়েভস কি সিআর ওয়েভস বটে? না। পি ওয়েভস হচ্ছে দুটো নাম রয়েছে, আমি বলেছিলাম পড়ানোর সময়, লং ভিডিওতেও বলেছি। একটা হচ্ছে পি ওয়েভস এর নাম কম্প্রেশনাল ওয়েভ বা সংকোচন তরঙ্গ, আর একটা রয়েছে আমাদের পুশ পুল ওয়েভ বা ঠেলা টানা তরঙ্গ, ঠিক আছে। এই দুটোই কিন্তু পি ওয়েভস এর নাম রয়েছে, এবং পি ওয়েভসটা হচ্ছে লাইক সাউন্ড ওয়েভস, ঠিক আছে, শব্দ তরঙ্গের অনুরূপ তরঙ্গ আমরা বলে থাকি, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি রয়েছে আমাদের, এটা ফলস হয়ে যাবে। এটা সিআরএস কাকে বলা হয়, এস ওয়েভ কে বলা হয় থাকে। দ্য ফোকাস অফ অ্যান আর্থকুইক ইজ লোকেটেড অন দ্য আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠের উপরে বলছে আমাদের ফোকাসটা অবস্থান করে, করে কি না, পৃথিবী পৃষ্ঠের আমার অবস্থান করে কোনটা, উপকেন্দ্র, বা যেটাকে আমরা এপিসেন্টার বলে থাকি। ফোকাস অলওয়েজ কোথায় থাকে, উইদিন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগে, ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল পার্টে কিন্তু ফোকাসটা অবস্থান করে থাকে, কেন্দ্র যেটাকে আমরা বলে থাকি ভূমিকম্পের কেন্দ্র, সেটা আমাদের উইদিন আর্থ, পৃথিবীর অভ্যন্তরে অবস্থান করে থাকে। তাহলে এটা আমাদের কি হবে, এটাও কিন্তু আমাদের ফলস হয়ে যাবে, বোঝা গেল? তাহলে 3টে আমাদের ফলস হয়ে গেল। আচ্ছা দেখো 4 নাম্বার কি বলছে, দেখো 4 নাম্বার মানে 19 এরটা দেখো। নেক্সট কি বলছে, এ সুনামি ইজ এ টাইপ অফ জায়ান্ট ওশিয়ান ওয়েভ কজড বাই স্ট্রং উইন্ড। স্ট্রং উইন্ডের ফলে কি সুনামি হয়, প্রচন্ড জোরে যদি বাতাস দিয়ে সুনামি হবে না, সুনামি অত ওরকম ব্যাপারটা না। সুনামি হয় প্রচুর জলোচ্ছ্বাস হবে, প্রচুর উঁচুতে জলটা উঠে যাবে, ঠিক আছে, তখন সেটা প্রচুর ক্ষয়ক্ষতি হবে, এইসব ব্যাপার। আর স্ট্রং উইন্ডের ফলে ওয়েভস হতে পারে, সমুদ্রের ঢেউ প্রচুর জোরালো হতে পারে, কিন্তু সেটা সুনামি বলা যাবে না। এই ক্ষেত্রে এটাও কিন্তু ফলস হয়ে যাবে, বুঝা গেল? মাথায় রাখতে হবে। The Mercalli scale assigns a single numerical value to an earthquake regardless of location. তাহলে সেক্ষেত্রে কি বলছে, মার্কালি স্কেল অবস্থান নির্বিশেষে একটি ভূমিকম্পকে একটি একক সংখ্যাসূচক মান নির্ধারণ করে না, এটা ভুল। রিক্টার স্কেল বললে হতো,
রিক্টার স্কেল কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এই মার্কালি স্কেল কি করে না, মার্কালি স্কেল কিন্তু তোমার কিন্তু অবস্থান নির্বিশেষে একটি ভূমিকম্পের একটা মান শুধুমাত্র দেয় না। এক্ষেত্রে সে কিন্তু পুরো ছানবিন করে ক্ষয়ক্ষতিটাকে দেখে কত হয়েছে, তার হিসাবে কিন্তু সেই হিসাবে সে মার্কিং করে থাকে। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট কি, দ্য সান আন্দ্রিয়াস ফল্ট ইজ এন এক্সাম্পল অফ এ ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ডাইভার্জেন্ট মানে কোনটা, যেখানে দুটো প্লেট পরস্পর থেকে কি হচ্ছে, দূরে চলে যাচ্ছে। কনভার্জেন্ট মানে কোনটা, যেটা অভিসারী বলছি, কাছে আসছে। দূরে চলে যাচ্ছে অপসারী, যেটা হচ্ছে ডাইভার্জেন্ট। পরস্পর কাছে আসছে অভিসারী, যেটাকে আমরা বলছি কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ডাইভার্জেন্ট প্লেন বাউন্ডারি থেকে সান আন্দ্রিয়াস ফল্ট হয়ে থাকে, এটা খুব বিখ্যাত একটা ফল্ট। এটা কোথায় হয়, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা নিরপেক্ষ পাত সীমানাতে আমরা দেখতে পাই, যেখানে দুটো পাত পরস্পরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাই এটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু কি হয়ে যাবে, এটাও কিন্তু আমাদের ফলস হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে মোস্ট আর্থকুইক অকার্স অ্যালং দ্য বাউন্ডারিজ অফ টেকটনিক প্লেট। বেশিরভাগ আর্থকুইক কোথায় দেখা যায় না, আমাদের ভূমিকম্পের যে প্লেট বাউন্ডারি রয়েছে বা প্লেটের যে আমাদের টেকটনিক প্লেটের যে বাউন্ডারি গুলো, সীমানা, সেখানে দেখা যায়। অবশ্যই দেখা যায়, আমরা একটু আগেই বললাম যে যখন আমাদের অভিসারী পাত সীমানা বরাবর একটা পাত পরস্পরের আরেকটা পাতের নিচে ঢুকে যাচ্ছে, সেখানে আমাদের দেখা যায় বেনিয়প অঞ্চল বা আমরা বলে থাকি সাবডাকশন জোন, সেখানেও দেখতে পাই আমরা। এছাড়াও অপসারী পাত সীমানার ক্ষেত্রেও দেখতে পাবো, নিরপেক্ষ পাত সীমানার ক্ষেত্রেও দেখতে পাবো, মানে সীমান্ত অঞ্চল বরাবর, বাউন্ডারি অঞ্চল বরাবর আমরা কিন্তু ভূমিকম্প বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু ট্রু হয়ে যাবে। 23 কি বলছে দেখো, আফটার শক অলওয়েজ হ্যাভ এ গ্রেটার ম্যাগনিটিউড দেন দ্য মেন শক। না, আগে এই কোশ্চেনটা আমরা করে নিয়েছি যে গ্রেটার ম্যাগনিটিউড নয়, আফটার শক অবশ্যই মেন শকের পরে হয়, কিন্তু গ্রেটার ম্যাগনিটিউড নয়, ঠিক আছে। মূল ভূকম্পনের চেয়ে বেশি হয় মাত্রা, না কখনোই নয়। ছোট 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 ভূমিকম্প হয় মূল ভূমিকম্পের পরে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ফলস হয়ে যাবে। বোঝা গেল? রেনফোর্সড কংক্রিট বিল্ডিং আর জেনারেলি মোর রেসিস্ট্যান্ট টু আর্থকুইক ড্যামেজ দেন আনরেনফোর্সড মেসোনারি স্ট্রাকচারস। এটা আগের দিনও কোশ্চেনটা করেছিলাম যে রেনফোর্সড কংক্রিট বিল্ডিং বলতে আমাদের এমন কিছু মেটেরিয়ালস দিয়ে রেনফোর্সড কংক্রিট বিল্ডিং গুলো করা হয়ে থাকে, যে ক্ষেত্রে আমাদের কি করা হয় না, এটা অনেক বেশি ফ্লেক্সিবল। অনেক বেশি ফ্লেক্সিবল মানে কি, অনেক বেশি নমনীয়। হঠাৎ করে যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের যে ওয়েভটা বা যে কম্পনটা, সেই কম্পনটাকে এই কিন্তু কি করতে পারে, শোষণ করে নিতে পারে। এবং যার ফলে কিন্তু কি হয় না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে না এই বিল্ডিং গুলো, ঠিক আছে। যার ফলে এটা কিন্তু আমাদের মোর রেসিস্ট্যান্ট হয়, খুব প্রতিরোধী হয় আর কি, খুব আর্থকুইক মানে প্রতিরোধী বলতে পারো, আর্থকুইক প্রতিরোধী বা আর্থকুইক রেসিস্ট্যান্ট হয়ে থাকে, ঠিক আছে। কার তুলনায়, আনরেনফোর্সড মেশিনারি স্ট্রাকচার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আনরেনফোর্স বলতে আমাদের নর্মাল যেগুলো আমাদের কংক্রিট বিল্ডিং গুলো হয়ে থাকে, সেইগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে তার তুলনায় কিন্তু আমাদের রেনফোর্সটা বেশি পরিমাণে কিন্তু কি হয়, আর্থকুইকের ক্ষতি থেকে মানে বেঁচে থাকে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার ট্রু হবে, সমস্যা কিছু নেই, ঠিক আছে। এখানে তোমরা এটাও দেখে নিতে পারো, দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে বাংলাটাও দেওয়া আছে, বুঝতে পারলে, এর ব্যাপার। নেক্সট দেখো কি বলছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এটা ট্রু হবে। 25 দেখো কি বলছে, 25 আর্থকুইক ক্যান কজ ল্যান্ডস্লাইড। ভূমিধস করতে পারে, হ্যাঁ করতে পারে। পাহাড়ি অঞ্চলে প্রায় একটা কমন জিনিস, আর্থকুইক হলে ভূমিকম্প প্রায় হয়ে থাকে, সত্য এটা। দ্য লিথোস্ফিয়ার ইনক্লুড দ্য আর্থ ক্রাস্ট এন্ড দ্য আপার মোস্ট পার্ট অফ দ্য ম্যান্টল। কি বলছে, লিথোস্ফিয়ার বলতে আমরা কোনটাকে বুঝি, বলছে যে আমাদের যেটা আর্থ ক্রাস্ট রয়েছে, তো ভূত্বক রয়েছে একদম উপরের, এবং তার সঙ্গে আপার মোস্ট পার্ট অফ দ্য মেন্টাল, অর্থাৎ গুরুমণ্ডলের ঠিক একটু পার্ট আমরা বলতে পারি কি না আমাদের লিথোস্ফিয়ারের অন্তর্গত। এটাই সত্য, যে আমাদের পুরো ভূত্বকটা এবং তার সঙ্গে গুরুমণ্ডলের জাস্ট একটু পার্ট আমরা কিন্তু কিসের আন্ডারে নিয়ে আসি, লিথোস্ফিয়ার বলে থাকি আমরা, ঠিক আছে। তাহলে এটা সত্য হবে। নেক্সট কি বলছে 27, পেলিওসিসমোলজি ইজ দ্য স্টাডি অফ প্রেডিক্টিং ফিউচার আর্থকুইকস। তাহলে সেক্ষেত্রে পেলিওসিসমোলজি বলছে ভবিষ্যৎ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার একটা অধ্যয়ন, ঠিক আছে। পেলিওসিসমোলজি কি বটে না, পেলিও কথাটা যেখানেই পাবে তার মানে কি না, তার মানে যে এনসিয়েন্ট মানে বোঝাচ্ছে, এনসিয়েন্ট মানে প্রাচীন যে জিনিসপত্র, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা হয়। তাহলে পেলিওসিসমোলজি বলতে কখনোই কিন্তু কি হবে না, কখনোই কিন্তু আমাদের মানে ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু বলবে না। এখানে কি হবে, এখানে আমাদের মেনলি প্রিভিয়াস বা আগে যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলোকে আমরা কিন্তু স্টাডি করে থাকি, ঠিক আছে। কি কি স্টাডি করি, আমাদের কোনো জিওলজিক্যাল রেকর্ড অর্থাৎ ভূতত্ত্ব আমরা স্টাডি করতে পারি, ঠিক আছে। এবং আরো অনেক কিছু স্টাডি করে আমরা কি করি না, প্রিভিয়াস ইয়ারে যেগুলো আমাদের ভূমিকম্প হয়েছে সেগুলো স্টাডি করি, এবং তার মাধ্যমে আমরা কি করে থাকি না, তার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র জানতে পারি, যে সেই ভূমিকম্পের কারণ কি ছিল বা কিরকম কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কততলে কোথায় কেন্দ্র ছিল, সেগুলো আমরা নিয়ে স্টাডি করে থাকি ভূমিকম্প সম্বন্ধে, ঠিক আছে। যেগুলো পেলিওসিসমোলজি মানে প্রাচীন জিনিসপত্র, প্রাচীন যেগুলো ঘটে গেছে ভূমিকম্প, সেগুলো নিয়ে স্টাডি করে থাকি, বুঝা গেল। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ফলস হয়ে যাবে, এটা কিন্তু আমাদের কি হবে, ফলস হয়ে যাবে, ঠিক আছে। এস ওয়েভস আর ফাস্টার দেন পি ওয়েভস। এস ওয়েভ বলছে পি ওয়েভের থেকে দ্রুততর বা দ্রুত, এটা সত্য না, সত্য না, মিথ্যা এটা, ঠিক আছে। নেক্সট কি বলছে, রিক্টার স্কেল, আর কি বলছে রিক্টার স্কেল
দেখো কি বলছে না, রিক্টার স্কেল কি বলছে, রিক্টার স্কেল ইজ লগারিদমিক। আমি বলেছিলাম এটা যে রিক্টার স্কেল হচ্ছে একটা লগারিদমিক স্কেল, যেখানে আমাদের লগের ফর্মুলা অনুযায়ী কি করে থাকে, লগের ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু কাজ করে থাকে। আমি বলেছিলাম এটা পড়ানোর সময়, আগের ক্লাস, তার আগের ক্লাস, সব ক্লাসে আমি প্রায় বলেছি যে 1 2 3 4 করে আমি অপশন দিয়ে বুঝিয়েছি, এখানে আর বলছি না। এটা কিন্তু অবশ্যই একটা লগারিদমিক স্কেল, মাথায় রাখবে। Deep focus earthquake typically occur at transform fault boundary. Deep focus earthquake মানে খুব গভীর ফোকাসের ভূমিকম্প, যেগুলো খুব গভীরে রয়েছে ফোকাসটা। নরমালি এভারেজ কত হয়, 16 কিলোমিটার গভীরে আমাদের ভূমিকম্পের কেন্দ্রটা হয়ে থাকে, কিন্তু যেগুলো ডিপ ফোকাস অর্থাৎ অনেক গভীরে যে ভূমিকম্পগুলো হয়ে থাকে, সেগুলো বলছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বরাবর ঘটে থাকে। মানে আমাদের এখানে ভুল দেওয়া আছে, ট্রান্সফর্ম ফল বলতে আমরা যেটাকে বলে থাকি নিরপেক্ষ পাত সীমানা, ঠিক আছে, সেই সীমানায় ঘটে থাকে না। আমরা নরমালি ডিপ ফোকাস আর্থকুইক মনে রাখবো সব সময় যে আমাদের মেইনলি কি হয়, সাবডাকশন জোন বরাবর হয়ে থাকে, সাবডাকশন বা আমাদের যেটা হচ্ছে ভেনি অফ জোন বরাবর। আর ভেনি অফ জোন কোথায় আমরা লক্ষ্য করতে পারবো, আমরা লিখতে পাবো একমাত্র সেটা হচ্ছে কোথায়, আমাদের অভিসারী পাত সীমানা বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে এটাও ফলস হয়ে যাবে। এই সেসমিক ইজ অ্যান এরিয়া হোয়ার আর্থকুইক আর ভেরি ফ্রিকোয়েন্ট। আগের দিন পড়েছি সেসমিক গ্যাপটা কিন্তু আমাদের বলা হয় যে একটা ভূমিকম্প হলো, তারপরে আবার যখন একটা বড় ভূমিকম্প হচ্ছে, এই মাঝের যে গ্যাপটা বা এই মাঝের যে আমাদের ডিউরেশন টাইমটা, ঠিক আছে, বা ডিউরেশন পিরিয়ডটা, এটাকে আমরা সেসমিক গ্যাপ বলছি। একটা গ্যাপ তৈরি হচ্ছে বা ভূমিকম্পের ছেদ বলা হয়। একটা ভূমিকম্প হলো, তার আবার অনেক দিন পর একটা ভূমিকম্প হলো, এই টাইম ফ্রেমটাকে বলা হয় সেসমিক গ্যাপ। ঠিক আছে, তাহলে এটাও কি হবে, ফলস হবে। নর্মাল ফলস আর কজড বাই টেনশনাল ফোর্স, এটাই একটু আগেই বললাম যে নর্মাল ফোর্স হ্যাঁ টেনশনাল ফোর্সের ফলে হয়ে থাকে, মানে দুদিকে যদি টান কাজ করে তাহলে মাঝে ক্র্যাক তৈরি হয়ে নর্মাল ফল তৈরি হতে পারে। আচ্ছা, লিকুইফ্যাকশন ইজ এ প্রসেস ওয়্যার সলিড গ্রাউন্ড টার্নস ইনটু সলিড রক। না, একটু আগেই বললাম লিকুইফ্যাকশন মানে কি, এটা সলিড গ্রাউন্ড বা সলিড যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো আমাদের কিসের মতো বিহেভ করে, সেটা কিন্তু লিকুইডের মতো বিহেভ করে। সলিড আরো সলিড বা কঠিন শিলায় রূপান্তরিত হয় না। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু ফলস হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, দ্য আউটার কোর অফ দ্য আর্থ ইজ সলিড। আউটার কোরটা কি সলিড আমাদের? না, একটু আগেই বললাম যে আমাদের যেটা কোর রয়েছে বা কেন্দ্রমণ্ডল, দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলটা লিকুইড এবং সেটা অবশ্যই সেটা আমাদের আয়রন এবং আমাদের যে নিকেল, সেই নিকেল আয়রনের যে গলিত অবস্থায় সে কিন্তু রয়েছে, মানে তরল অবস্থায় রয়েছে। আর অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা, সেটা কঠিন অবস্থায় রয়েছে। বোঝা গেল? তাহলে এখানে যেহেতু আমাদের বলেছে কি আউটার কোর কঠিন, তাহলে সেক্ষেত্রে এটা কি ফলস হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলেছে দেখো, দ্য স্টাডি অফ আর্থ ইন্টারনাল স্ট্রাকচার ইউজেস সেসমিক ওয়েভ। আমাদের ইন্টারনাল স্ট্রাকচার যখন আমরা পড়েছি বা পড়িয়েছি, তখন তুমি দেখবে আমি বলেছি যে আমাদের কিছু প্রত্যক্ষ উৎস পরোক্ষ উৎস রয়েছে। প্রত্যক্ষ উৎসের মধ্যে সোজাসুজি সমুদ্র গর্ভের ড্রিলিং বা কোনো খনি অঞ্চল, তেল খনি হতে পারে, এমনি কয়লা খনি হতে পারে, সোনার খনি হতে পারে, যে কোনো হতে পারে, সেগুলো আমাদের ডাইরেক্ট সোর্স আমরা দেখেছিলাম। এছাড়াও আমরা ইনডাইরেক্ট সোর্সের মধ্যে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেসমিক ওয়েভ। এবং সব থেকে আমাদের মোস্ট রিলায়েবল, মোস্ট ট্রাস্টেবল বলতে পারো, সব থেকে বিশ্বাসযোগ্য, সব থেকে সাইন্টিফিক হচ্ছে সেসমিক ওয়েভ বা ভূকম্পীয় তরঙ্গ, যার মাধ্যমে আজকের দিনে যতটুকু আমরা জানতে পারছি তার 95% থেকে 99% আমরা সেসমিক ওয়েভের মাধ্যমেই জানতে পেরেছি। ঠিক আছে, ভূকম্পীয় তরঙ্গগুলোকে অ্যানালিসিস করে জানতে পেরেছি পৃথিবীর ভেতরে কি রয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের একটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করার একটা সোর্স বা ইউজ করা হয়ে থাকে, এটা ট্রু হয়ে যাবে। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে, দ্য ফোকাস অফ অ্যান আর্থকুইক ইজ অলসো নোন অ্যাজ হাইপোসেন্টার। একটু আগেই বললাম যে আমাদের ভূমিকম্পের কেন্দ্রটারে একটা নাম ফোকাস, সেন্টার হাইপোসেন্টার। ঠিক আছে, তাহলে এটা ট্রু হয়ে যাবে। নেক্সট কি বলছে, সারফেস ওয়েভ ট্রাভেল থ্রু দা ইন্টেরিয়র অফ দা আর্থ। পৃষ্ঠ তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরের মধ্য দিয়ে ভ্রমণ করে। করে কি পৃষ্ঠ তরঙ্গ, পৃষ্ঠ বলা আছে তো, সারফেস বলা আছে, পৃথিবীর ওপরের দিয়ে প্রবাহিত হবে, মানে আমাদের পৃথিবীর ওপরিভাগে চলাচল করবে, অভ্যন্তরে নয়। অভ্যন্তরে হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বডি ওয়েভ বলে থাকি বা দেহ তরঙ্গ, যেটা পি এবং এস ওয়েভ। তাহলে এটা ফলস হয়ে যাবে। বুঝা গেল? 37 38 দেখো কি বলছে, বলছে জাপান এক্সপিরিয়েন্সেস ভেরি ফিউ আর্থকুইক। খুব কম ভূমিকম্প দেখা যায় ডিউ টু ইটস স্টেবল জিওলজিক্যাল লোকেশন। তাহলে বলছে যে আমাদের জাপান, কি বলছে, জাপান তার স্থিতিশীল ভূতাত্ত্বিক অবস্থানের কারণে খুব কম ভূমিকম্প অনুভব করে। সত্য? না, সত্য নয়। প্রথমত জাপান খুব বেশি ভূমিকম্প হয় এবং তার কারণটা হচ্ছে জাপান কোথায় অবস্থান করছে, প্যাসিফিক রিং অফ ফায়ার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, যেখানে আমাদের ম্যাক্সিমাম প্লেট বাউন্ডারি গুলো কি প্রকৃতির, আমাদের কনভার্জেন্ট বা অভিসারী প্রকৃতির হয়ে থাকে, যার ফলে সেখানে যেমন আমরা ভূমিকম্প দেখতে পাবো, সেরকম একই রকম ভাবে খুব বেশি পরিমাণে আমরা কি দেখতে পাবো, আগ্নেয়গিরি থেকে অনুৎপাত দেখতে পাবো। বোঝা গেল? তাহলে এটা ফলস হয়ে যাবে। আর্থকুইক ড্রিলস আর এ পার্ট অফ ডিজাস্টার প্রিপেয়ারনেস। অর্থাৎ ভূমিকম্পের যে মহড়া, সেটা দুর্যোগ প্রস্তুতির একটা অংশ, অবশ্যই একটা অংশ। যে আর্থকুইক হওয়ার আগে কি করতে হবে, বা আর্থকুইক হওয়ার আগে তো সেরকম কিছু বলার নেই, মানে আর্থকুইক হওয়ার আগে প্রিপেয়ার বলতে কি, এটা বাড়ি বিল্ডিং গুলো কিভাবে তৈরি করা উচিত বা কিভাবে রাখা উচিত, এই জিনিসগুলো আমাদের আর কি। ভূমিকম্প চলাকালীন কি করতে হবে, ভূমিকম্পের পরে ক্ষয়ক্ষতিটাকে কমানোর জন্য বা
যে ট্রমা, মেন্টাল ট্রমা, সেগুলো কমানোর জন্য কি কি করা যেতে পারে। ঠিক আছে, এটা অবশ্যই একটা দুর্যোগ প্রস্তুতির একটা অংশ। মানে ভূমিকম্প হলে কি করতে হবে সেটাকে আমরা আর্থকুইক ড্রিলস বলছি। ঠিক আছে, এটা আমাদের একটা ডিজাস্টার বা বিপর্যয় যে প্রিপেয়ারনেস বা প্রস্তুতির একটা অংশ বলে ধরা হয় থাকে। ঠিক আছে, The elastic rebound theory explains the build up and release of stress along faults। তাহলে ইলাস্টিক রিবাউন্ড থিওরি কি বলছে, কিভাবে আমাদের স্ট্রেসটা রিলিজ, মানে স্ট্রেসটা তৈরি হচ্ছে, কোন একটা জায়গায় পীড়ন তৈরি হচ্ছে এবং সেটা মুক্তি ঘটছে একটা চ্যুতি বরাবর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখেছি, হ্যাঁ এটাই ব্যাপার, যে কিভাবে আমাদের কি হচ্ছে না, আমরা এটা পড়েছি, আলাদা করে বলছি না। তোমরা কমেন্ট বক্সে জানাও যে ইলাস্টিক রিবাউন্ড থিওরিটা কত সালে আমাদের এইচএফ রেট দিয়েছিলেন এবং কোন ভূমিকম্পের ওপর ভিত্তি করে বা কোন ভূমিকম্পকে পর্যবেক্ষণ করে বা কোন চ্যুতিকে পর্যবেক্ষণ করে, কোন ফল্টকে পর্যবেক্ষণ করে, তোমরা কমেন্টে জানাও। এক্ষেত্রে আমাদের ইলাস্টিক রিবাউন্ড থিওরিটি যেটা রয়েছে সেটা আমাদের কিন্তু মেনলি এটাকে এক্সপ্লেন করে যে স্ট্রেস আমাদের কিরকম ভাবে তৈরি হচ্ছে এবং সেটা কিভাবে রিলিজ হচ্ছে। বুঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে আমাদের কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন যেগুলো রয়েছে আমাদের, যে কলামগুলো উপর নিচে হয়ে গেছে, দেখো ভালো করে কি বলছে না আমাদের। প্রথমে বলছে সিসমোগ্রাফ, এপিসেন্টার, রিক্টার স্কেল আর মার্কাল স্কেল। সিসমোগ্রাফ কি হবে, কোনটা বলো এখানে, সিসমোগ্রাফের মধ্যে কোনটা হবে? সিসমোগ্রাফ মানে আমাদের যে যন্ত্রটা, কোন যন্ত্রটা, যে যন্ত্রটা আমাদের কি করে, আমাদের মেজারমেন্ট করে থাকে। কি মেজারমেন্ট করে থাকে? রেকর্ড সিসমিক ওয়েভ। সিসমিক ওয়েভটাকে কি করে থাকে? রেকর্ড করে থাকে। ঠিক আছে, একটা ইনস্ট্রুমেন্ট টু রেকর্ড সিসমিক ওয়েভ। তাহলে সিসমোগ্রাফ কি করে? আমাদের ইনস্ট্রুমেন্ট একটা যেটা কিন্তু রেকর্ড করে থাকে কি, সিসমিক ওয়েভটাকে রেকর্ড করে থাকে। বুঝা গেল? এপিসেন্টার কোনটা? এপিসেন্টার বা উপকেন্দ্র যেটাকে বলছি আমরা, বা বলতে পারো যে উপকেন্দ্র যেটা উপরে রয়েছে আমাদের এপিসেন্টার, সেটা কোথায়? পয়েন্ট অন সারফেস এবার ফোকাস। এটা তো আমরা পড়েইছি, মানে আমাদের যে একটা পয়েন্ট যেটা আমাদের ভূপৃষ্ঠের উপরে অবস্থান করছে, যেটা জাস্ট ফোকাসের এবাব বা উপরে। ঠিক আছে, মাথায় রাখবে। রিক্টার স্কেল কি করে থাকে? রিক্টার স্কেল আমাদের মেনলি কি মেজার করে থাকে? আমাদের মেনলি ম্যাগনিটিউড মেজার করে থাকে। রিক্টার স্কেল ম্যাগনিটিউডটা মেজার করে থাকে। ঠিক আছে, আর আমাদের যেটা মার্কাল স্কেল পড়ে গেল কোনটা? আমাদের ইন্টেন্সিটি, তীব্রতা মেজার করে থাকি, বারবার পড়েছি আমরা। বাস সিম্পল, বাংলাটাও দেখে নাও, এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, ওয়েভ গুলো দেওয়া আছে, পি ওয়েভ, এস ওয়েভ, লাভ ওয়েভ এবং হাইপোসেন্ট্রাল। তাহলে দেখো পি ওয়েভ বলতে আমরা কোনটাকে বুঝি? পি ওয়েভ কোনটা? পি ওয়েভ হচ্ছে ফাস্টেস্ট সেসমিক ওয়েভ। পি ওয়েভটা কি? পি ওয়েভটা হচ্ছে ফাস্টেস্ট সেসমিক ওয়েভ। তাহলে মাথায় রাখো পি ওয়েভটা হচ্ছে আমাদের কি, ফাস্টেস্ট সেসমিক ওয়েভ। তাহলে আমাদের কোন কত অপশন আছে আমাদের? এটা আর এ রয়েছে, আর এ। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা আর হবে, ফাস্টেস্ট সেসমিক ওয়েভ পি ওয়েভটা। বুঝা গেল? ফাস্টেস্ট হবে এটা। নেক্সট কি বলছে আমাদের? নেক্সট বলছে আমাদের দুই একটা এস ওয়েভ। কি এস ওয়েভটা একটু আগে বললাম, যেটা সিআর ওয়েভ, তাহলে এটা পি হবে। এটা আমাদের কি হবে? পি হবে, সিআর ওয়েভ। লাভ ওয়েভ বলতে কোনটাকে বোঝাই আমরা? লাভ ওয়েভ যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে, আচ্ছা হাইপোসেন্টারটা দেখে নি, তাহলে বুঝতে পেরে যাবো। হাইপোসেন্টারটা কোনটা? অরিজিন অফ আর্থকুইক রupture। হাইপোসেন্টার মানে হচ্ছে যেটা সেন্টার বা ফোকাস, সেটা আমরা কোথায় দেখতে পাই? সেটা আমরা এই যে দেখতে পাই এখানে। ঠিক আছে, কোথায় না? অরিজিন অফ আর্থকুইক রupture, যেখান থেকে আমাদের মেনলি ফাটলটা তৈরি হচ্ছে, যেখান থেকে চ্যুতিটা তৈরি হচ্ছে, আমাদের কেন্দ্র যেটা ভূমিকম্পের। ঠিক আছে, সেইখানটায় আমরা দেখতে পাই মেনলি। তাহলে হাইপোসেন্টার হবে, এইটা হবে। আর নেক্সট লাভ ওয়েভ যেটা পড়লো কোনটা? সারফেস ওয়েভস উইথ হরাইজন্টাল মোশন। আমাদের অনুভূমিক হয়ে প্রবাহিত হয়, সারফেস ওয়েভ, এটা পৃষ্ঠ তরঙ্গ, লাভ ওয়েভসটা। বুঝা গেল? তাহলে দেখে নাও একবার, দেখে নাও। ঠিক আছে, দেখে নাও পি ওয়েভসটা, এগুলো দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো, সিম্পল। নেক্সট কি বলছে দেখো, 43, কনভার্জেন্ট বাউন্ডারি, ডাইভার্জেন্ট, ট্রান্সফর্ম এবং রিং অফ ফায়ার। রিং অফ ফায়ারটা দেখার কিছু নেই, আগেই করে নাও। রিং অফ ফায়ারটা হচ্ছে প্যাসিফিক ওশেন বেসিন। বোঝা গেল? আচ্ছা, ট্রান্সফর্ম বাউন্ডারিতে আমরা কি দেখতে পাই? ট্রান্সফর্ম বাউন্ডারিতে আমরা বিখ্যাত যে ফল্ট, সান আন্দ্রিয়াস ফল্ট দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা ডাইভার্জেন্ট বাউন্ডারি বলতে আমরা কোনটাকে বুঝি? ডাইভার্জেন্ট যেখানে দুটো পাত পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, সেখানে কি কোনখানে দেখা যায়? এটা সমুদ্রের তলদেশে, মিড ওসিয়ানিক রিজ। পড়ানোর সময় পড়েছি, বলেছি, আমার ভিডিওটা দেখে নাও। ভূমিকম্প যেটা হচ্ছে সমুদ্র তলে ভূপ্রকৃতি যেখানে পড়েছি আমি, বা ওসিয়ান রিলিফ ফিচার, সেখানে আমরা এগুলো সব আলোচনা করেছি। আমাদের এমওআর, এমএআর, ঠিক আছে, মিড ওসিয়ানিক রিজ, মিড আটলান্টিক রিজ মানে সামুদ্রিক শৈলশিরা যেটা আর কি, বা মধ্য সামুদ্রিক শৈলশিরা, মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা সমুদ্রের তলে দেখতে পাই। ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর দেখতে পাই। আর কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কোথায় রয়েছে? আমাদের মেনলি সাবডাকশন জোন যেখানে রয়েছে, এবং ডিপ কুইক্স, খুব গভীর ভূমিকম্প দেখা যায় সাবডাকশন জোন কনভার্জেন্ট বাউন্ডারি বরাবর গড়ে ওঠে। বোঝা গেল? তাহলে একের সঙ্গে আমাদের কোনটা হলো? একের সঙ্গে আর, দুইয়ের সঙ্গে হচ্ছে পি, তিনের সঙ্গে হচ্ছে আমাদের কিউ, এবং চারের সঙ্গে হচ্ছে এস। ঠিক আছে, মাথায় রাখবে এটা। 44 কি হচ্ছে দেখো, 44 বলছে সুনামি, লিকুইফ্যাকশন, ল্যান্ডস্লাইড আর ফায়ার। কি বলছে? সুনামি, লিকুইফ্যাকশন, ল্যান্ডস্লাইড আর ফায়ার। ঠিক আছে, তাহলে সুনামি কোনটা হবে? সুনামি বলতে আমার দেখার কিছু নেই, কোনটা হবে? লার্জ ওসিয়ান ওয়েভ, লার্জ ওসিয়ান ওয়েভ। তাহলে সুনামি আমাদের কত রয়েছে? 1 নম্বরে রয়েছে, তাহলে লার্জ ওসিয়ান ওয়েভ, এটা সুনামি হবে। আচ্ছা লিকুইফ্যাকশন কোনটা?
লিকুইফ্যাকশন বলতে আমরা এই যে আনডিটারমাইনিং অফ বিল্ডিং ফাউন্ডেশন অন স্যান্ডি সয়েল, এটাই হবে। একটু আগেই বললাম যে তরলাকৃত হয়ে যায় বা তরলের মতো আচরণ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, স্লোপ ইনস্টেবিলিটি বলতে কোনটা? ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের স্লোপ ইনস্টেবিলিটি বা ভূমির বা ঢালের বলতে পারো, ঢালের যদি আমরা ইনস্টেবিলিটি দেখি, মানে আমাদের খুব একটা যদি স্থিতিশীল না থাকে, অস্থিতিশীল অবস্থা থাকে, তখন তা আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে 3-এরটা হবে। আর গ্যাস লাইন রুপচার করে কি হয়? ফায়ার হয়ে থাকে, তাহলে এটা হবে আইভি। বুঝা গেল? ফায়ার হয়ে থাকে, একটু আগেই পড়লাম আমরা, এটা হয়ে গেল। 45 কি বলছে দেখো, নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, স্ট্রাইক শিফট ফল্ট, তিনটে রয়েছে। নর্মাল ফল্টে আমরা কি দেখতে পাই? কোনখানে নর্মাল ফল্ট দেখতে পাই? একটু আগেই বললাম, টেনশনাল ফোর্স। টেনশনাল ফোর্সের ফলে নর্মাল ফল্ট আমরা দেখতে পারি, ঠিক আছে। তাহলে এক একটা কি হয়ে গেল? কিউ হয়ে গেল। আচ্ছা, কম্প্রেশনাল ফোর্স, রিভার্স ফল্টের ক্ষেত্রে দেখতে পাই, বলার কিছু নেই, একটু অনেকবার করেছি। আর স্ট্রাইক শিফট ফল্ট বলতে কোনটা? শিয়ার ফোর্স। টান হবে যখন, পীড়ন যখন হবে, তখন আমাদের অনুভূমিক হয়ে পাশাপাশি হবে, যখন স্ট্রাইক বরাবর যখন ফল্ট হবে, তখন আমরা স্ট্রাইক শিফট ফল্ট বলে থাকি। বোঝা গেল? আচ্ছা, এটা একটা গেল আমাদের 45। আচ্ছা, 46 কি বলছে দেখো, পেলিও সিসমোলজি, সিসমিক গ্যাপ, আফটার শক, ইলাস্টিক রিবাউন্ড থিওরি, ঠিক আছে। 46 দেখে নাও ভালো করে কি বলতে চাইছে। দেখো 46 আমার যেটা বলছে, প্রথমত 46 হচ্ছে ফার্স্ট, এক সেকেন্ড দাঁড়াও, কোনটা 46 না, হ্যাঁ 46 দেখো, পেলিও সিসমোলজি, স্টাডি অফ এনসিয়েন্ট আর্থকুইক। আমরা জানি এটা কি, এটা হচ্ছে আমাদের একটা প্রাচীনের যে আর্থকুইক গুলো স্টাডি করা হয়, একটু আগেই বললাম, স্টাডি অফ এনসিয়েন্ট আর্থকুইক, তাহলে এক একটা হবে পেলিও সিসমোলজি। আচ্ছা, নেক্সট কি রয়েছে আমাদের? নেক্সট হচ্ছে সিসমিক গ্যাপ। সিসমিক গ্যাপ কোনটাকে আমরা বলবো? সিসমিক গ্যাপ অ্যাকচুয়ালি যেটাকে বলা হবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এরিয়া অফ অ্যাকুমুলেটেড স্ট্রেস অন এ ফল্ট দ্যাট হ্যাজ নট রুপচার্ড রিসেন্টলি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারছি যে আমাদের যেটা আমাদের কি হয়েছে, আমাদের একটা অ্যাকুমুলেটেড হচ্ছে, আমাদের যেখানে প্রেশারটা কি হচ্ছে, অ্যাকুমুলেটেড হচ্ছে, যার ফলে একটা গ্যাপ দেখা যায়, একটা টাইম গ্যাপ দেখা যায়, একটা ভূমিকম্প হলো, তার অনেকদিন পর একটা ভূমিকম্প দেখা যাচ্ছে, তার মাঝে কি হচ্ছে, আমাদের স্ট্রেস বা পীড়নটা তৈরি হচ্ছে, তার ফলে আমাদের অনেক সময় দেখা যায় যে সেখানে কোনো রিসেন্ট টাইমে কোনো ক্র্যাক তৈরি হয়নি, ফাটল তৈরি হয়নি, ভূমিকম্প হয়নি। সিসমিক গ্যাপ কোনটা হবে? এই যে আমাদের এখানে দেখো, এরিয়া অফ অ্যাকুমুলেটেড স্ট্রেস অন এ ফল্ট, তাহলে এই ক্ষেত্রে পিএরটা হয়ে যাবে, এটা পিএরটা হয়ে যাবে, ঠিক আছে, দুয়ের পিএরটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আমাদের আফটার শক কোনটা? আফটার শক হচ্ছে যে মেইন শকের পরে ছোট ছোট ভূমিকম্প, তাহলে এটা হবে এইটা, তাহলে তিনেরটা হবে কিউ, তিনেরটা হবে কি হবে? কিউ হবে। বুঝা গেল? আর এলাস্টিক রিবাউন্ড থিওরি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? আচ্ছা, এলাস্টিক রিবাউন্ড থিওরিটা, হ্যাঁ, এলাস্টিক রিবাউন্ড থিওরি কোনটাকে বোঝানো হচ্ছে? যে এক্সপ্লেনেশন অফ আর্থকুইক মেকানিজম, আর্থকুইক মেকানিজমটাকে বোঝানোর জন্যই আমার মেইনলি এলাস্টিক রিবাউন্ডটাকে থিওরিটাকে প্রপাউন্ড করা হয়েছে। এটা হয়ে গেল সেটা। বাস, নেক্সট দেখো 47 কি বলছে, ক্রাস্ট মেন্টাল আউটার কোর ইনার কোর। ক্রাস্ট মেন্টাল আউটার কোর ইনার কোর, খুব ভালো করে দেখবে কি কি রয়েছে, দেখো ভালো করে। ক্রাস্ট হচ্ছে কি? ক্রাস্ট হচ্ছে আমাদের সলিড বটে, সলিড বটে অবশ্যই দুটো অপশনে সলিড রয়েছে। হাইস্ট ডেনসিটি না, আমাদের এইটা হবে দেখো, রিজিড জেনারেটস শ্যালো কুইক্স, ঠিক আছে, শ্যালো কুইক্স দেখতে পাই আমরা এখানে, আমরা কি দেখতে পাই? শ্যালো, খুব কম গভীরতায় আমরা ভূমিকম্পগুলো দেখতে পাই ক্রাস্ট বা ভূত্বকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আর হয়ে যাবে এটা, ঠিক আছে। 2 নম্বর দেখো, ম্যান্টল কি বলছে? ম্যান্টলটা আমরা কি জানি? ম্যান্টলটা মোস্টলি সলিড প্লাস্টিক ফ্লো, এটা মেইনলি প্লাস্টিক ফ্লো, থকথকে পদার্থ দ্বারা গঠিত হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের ম্যান্টল। আউটার কোর কি? আমরা একটু আগেই বললাম যে আউটার কোরটা হচ্ছে লিকুইড রয়েছে, তাহলে ব্লক এস ওয়েভ, এস ওয়েভকে যেতে দেয় না আউটার কোর, ঠিক আছে, যেহেতু তরল অবস্থায় রয়েছে, তাহলে কিউ। আর ইনার কোরটা সলিড, তাহলে এই ক্ষেত্রে সলিড এবং হাইস্ট ডেনসিটি দেখতে পাবো আমরা, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পি হয়ে যাবে এটা। বুঝলো? এটা মাথায় রাখতে হবে। নেক্সট তো কি রয়েছে 47 এর পরে? 48 কি বলছে? বলছে পি ওয়েভ মোশন, এস ওয়েভ মোশন, লাভ ওয়েভ মোশন আর রিলে ওয়েভ মোশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 4টা ওয়েভ মোশন দেওয়া আছে, সেগুলো আমাকে কিন্তু ভালো করে দেখতে হবে। পি ওয়েভ মোশনটা কি রকম আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছি, তোমরা ওই ব্রড ক্লাসটা দেখবে, বড় ক্লাসটা, তাহলে বুঝতে পেরে যাবে, মানে ভিডিও দেওয়া আছে কিভাবে পি ওয়েভ কাজ করছে, এস ওয়েভ কাজ করছে, এল ওয়েভ, রিলে ওয়েভ সব দেওয়া আছে ভিডিও করে, ঠিক আছে। পি ওয়েভটা মেইনলি কি হয়? পি ওয়েভটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড ফোর্থ, অর্থাৎ পিছন দিকে আছে, সামনের দিকে ধাক্কা, পেছন দিকে ধাক্কা মারছে, সামনের দিকে এগোচ্ছে, আবার স্টে করতে, পিছন দিকে ধাক্কা মারছে ওয়েভটা, আবার সামনের দিকে এগোচ্ছে, এইভাবে আমাদের কি হচ্ছে ক্রমাগত ব্যাক এন্ড ফোর্থ ভাবে, মানে কম্প্রেশনাল ভাবে কি হচ্ছে, সংকুচিত হয়ে প্রসারিত হচ্ছে, সংকুচিত হয়ে প্রসারিত, এরকম ভাবে আমাদের এগোচ্ছে, ঠিক আছে। তাহলে পি ওয়েভটা কি হবে? এটা হচ্ছে পি ওয়েভ, ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে পি ওয়েভ, বোঝা গেল? পি ওয়েভ, এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি হবে? নেক্সট হচ্ছে এস ওয়েভ। এস ওয়েভ কোনটা হবে? এস ওয়েভ, এস ওয়েভকে আমরা কি বলে থাকি? সিআর ওয়েভ বলে থাকি, ঠিক আছে। এস ওয়েভটার একটা নাম হচ্ছে কি আমাদের সিআর ওয়েভ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আমরা এক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের আমাদের যেটা রয়েছে যে তোমার এই ভার্টিক্যাল যে সিয়ারটা, এই ভার্টিক্যাল সিয়ারটা আমরা কিন্তু সিআর ওয়েভের ক্ষেত্রে দেখতে পাবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ভার্টিক্যাল হরাইজন্টাল দুটোই অ্যাকচুয়ালি হয়ে থাকে, মাথায় রাখবে এটা, এটা ভার্টিক্যাল হরাইজন্টাল দুটো হয়ে থাকে, এটা এস ওয়েভ, ঠিক আছে, এটা হচ্ছে এস ওয়েভ, মানে দুইটা। লাভ ওয়েভ কোনটা হয়ে যাবে আমাদের? লাভ ওয়েভ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল শিয়ার যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, শুধুমাত্র কি হরাইজন্টাল শিয়ার বা সাইড টু সাইড, এরকম ভাবে সাইডে সাইডে প্রবাহিত হয়ে যাবে, সে তখন তাকে আমরা লাভ ওয়েভ বলবো।
বোঝা গেল? আর আপ এন্ড ডাউন সাইডের সাইড মানে উপর নিচেও যাচ্ছে, আবার এই লাভ ওয়েভের মতো সাইড সাইডেও যাচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? রোলিং বলা হয় থাকে। এটা রেলে ওয়েভ, ঠিক আছে? আর আর মনে রাখবে এটা, বোঝা গেল? দেখে নাও পি ওয়েভ যেটা, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ব্যাক ফোর্থ, সেটা ব্যাক ফোর্থ। আচ্ছা, এস ওয়েভ হচ্ছে আমাদের যেটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ার। আচ্ছা, সাইড টু সাইড হরাইজন্টাল শেয়ার কোনটা? হরাইজন্টাল শেয়ার হচ্ছে আমাদের মেনলি যেটাকে বলা হয় লাভ ওয়েভ, এবং আমাদের লাস্ট যেটা পড়ে থাকছে আপ এন্ড ডাউন সাইড সাইড, দুটোই হচ্ছে রোলিং ওয়েভে, এটা রিলে ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, সিসমোগ্রাম, সিসমোমিটার। সিসমোমিটার মানেই হচ্ছে সিসমোগ্রাফ, এটা মাথায় রাখবে, সিসমোগ্রাফ। সিসমোগ্রাফে আমরা কি করে থাকি? সিসমোগ্রাফে আমরা মেনলি এটা ডিভাইস, সিসমোগ্রাফ একটা ডিভাইস দ্যাট ডিটেক্ট দ্য গ্রাউন্ড মোশন, অর্থাৎ গ্রাউন্ডটা নড়াচড়া করছে কিনা, ভূমিটা নড়াচড়া করছে কিনা সেটা ডিটেক্ট করে থাকে, সেটা আমাদের মানে সেটা আমাদের ধরা পড়ে কোথায়? সিসমোমিটার বা সিসমোগ্রাফ যে যন্ত্র সেখানে, ঠিক আছে? সিসমোগ্রামটা কি? সিসমোগ্রামটা হচ্ছে আমাদের রেকর্ড অফ গ্রাউন্ড মোশন, ঠিক আছে? এটা কি করে থাকে? এটা আমাদের গ্রাউন্ড মোশনটাকে, মানে ওই যে কাগজটা আমি বলেছিলাম যে কাগজটাতে আমাদের আঁকাবাঁকা লেখাটা ওঠে, বা ওই কতটা ভূমিকম্প হচ্ছে সেটা দেখায়, সেটা হচ্ছে আমাদের সিসমোগ্রাম। তাহলে সেক্ষেত্রে এক একটা হয়ে যাবে কোনটা? আর হয়ে যাবে। আর দুয়েরটা কোনটা হয়ে যাবে? এস হয়ে যাবে, ঠিক আছে? এক একটা আর দুয়েরটা এস হয়ে যাবে। তিনেরটা কি? ফল্ট। ফল্ট হচ্ছে আমাদের ফ্র্যাকচার ইন আর্থ ক্রাস্ট, পৃথিবীর যে ভূত্বক সেখানে আমাদের কোনো ফাটল হলে তাকে আমরা ফল্ট বলছি, বোঝা গেল? তাহলে এটা 3 হয়ে গেল। আর টেকটনিক প্লেটটা কোনটা হবে? টেকটনিক প্লেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লার্জ সেগমেন্ট অফ লিথোস্ফিয়ার, অর্থাৎ আমাদের যে লিথোস্ফিয়ার রয়েছে তার সবথেকে বড় যে পার্টটা বা সবথেকে বড় যে অংশটা, সেটা হচ্ছে আমাদের একটা প্লেট, আমরা টেকটনিক প্লেট বলে থাকি বা পাত ভূগঠন বলে থাকি, ঠিক আছে? দেখে নাও এটা। নেক্সট কি বলছে? টেকটনিক আর্থকুইক, ভলকানিক আর্থকুইক, কোলাপস আর্থকুইক আর এক্সপ্লোশন আর্থকুইক, ঠিক আছে? এবার দেখে নাও। দেখো আমাদের কি বলছে? টেকটনিক আর্থকুইক মানে পাতের সঙ্গে রিলেটেড, তাহলে প্লেট মুভমেন্ট অ্যালং ফল্ট, প্লেট মুভমেন্ট অ্যালং ফল্ট, অর্থাৎ একটা ফল্ট বরাবর যদি প্লেট মুভমেন্ট ঘটে তখন তাকে আমরা টেকটনিক আর্থকুইক বলে থাকি। আচ্ছা, নিউক্লিয়ার ওয়েপেন কখন হবে? যখন আমাদের কোনো এক্সপ্লোশন হবে, প্রচন্ড জোরে বিস্ফোরণ হবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা আমরা বলে থাকি এক্সপ্লোশন আর্থকুইক, ঠিক আছে? আচ্ছা, মুভমেন্ট অফ ম্যাগমা, ম্যাগমা কার সঙ্গে রিলেটেড? ভলকানোর সঙ্গে। তাহলে ভলকানিক আর্থকুইক কখন হবে? যখন ম্যাগমার প্রচুর মুভমেন্ট ঘটবে, প্রচুর নড়াচড়া করবে, তখন হতে পারে। আর কোলাপস মানে ধস, ধস হয়ে যেতে, ধস ভূমিকম্প কখন হবে? যখন আন্ডারগ্রাউন্ড মাইনিং হবে, যখন আমাদের আন্ডারগ্রাউন্ড মাইনিং মানে ভূবন্ধ যখন খনি থেকে খনি খনন করা হচ্ছে, তখন উপরের অংশ যদি ধসে যায় তখন কি হবে? সেক্ষেত্রে আমাদের ভূমিকম্প হতে পারে, বড় ধরনের ভূমিকম্প হয়ে যেতে পারে। তো এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? আজকে এতটাই আপাতত, ঠিক আছে? নেক্সট আরো অন্য কোনো একটা ক্লাসে দেখা হবে, ঠিক আছে?